ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট শো দ্য ডক্টরস ডায়েরিতে। আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন স্কিন স্পেশালিস্ট প্রফেসর ডক্টর আসিফুজ্জামান। চলে যাচ্ছি তার কাছে। স্যার কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে আমাদের স্টুডিওতে আজকে পেয়ে খুবই ভালো লাগছে। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমি জানতে চাইবো ডার্মাটোলজিস্ট হিসেবে আপনি কি কি ধরনের রোগের চিকিৎসা করে থাকেন? ধন্যবাদ আপনাকে। আসলে ডার্মাটোলজি প্যারাডাইমটা একটু বড়। আমরা এখানে একটা অ্যাসপেক্ট আছে ক্লিনিক্যাল ডার্মাটোলজি, যেখানে আমরা বিভিন্ন রোগ যেমন স্ক্যাবিস, সোরিয়াসিস, এক্সিমা, অ্যালার্জি এই রোগগুলোকে আমরা ডিল করি। আবার আরেকটা প্যারাডাইম আছে যেখানে ধরেন অ্যাস্থেটিক বিষয়গুলো আছে, যেমন লেজার্স, হেয়ার ট্রান্সপ্লান্ট, অ্যাকনি, অ্যান্টি এইজিং, এই বিষয়গুলো ট্রিটমেন্ট করে থাকি। তো একদিকে যেমন ধরেন যে চুলকায়, গোটা হয় বা ঘা হচ্ছে স্কিনের, এই ইস্যুগুলো আছে। আবার একদিকে পিওর অ্যাস্থেটিক, এই বিষয়গুলো আমরা ডিল করি। সো এই দুইটা প্যারাডাইম নিয়েই আমরা মূলত ডার্মাটোলজিতে বিভিন্ন ডিজিজ আছে যেগুলোকে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, আপনার কথায় আসলে একটা জিনিস আমরা খুব স্পষ্টভাবে জানতে পারলাম, সেটা হচ্ছে যে স্কিনের যে ট্রিটমেন্ট সেটাতে এখন আসলে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে অ্যাস্থেটিক পার্ট, যেটা আসলে আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক সময় আমরা করে থাকি। আরেকটা পার্ট হচ্ছে আমাদের রোগ নিরাময়। তো আমরা একে একে সবকিছু জানবো। তার আগে একটু জানতে চাই যে ডার্মাটোলজিস্ট হয়ে ওঠার পেছনের গল্পটা কি, কেন হলেন? আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম মেডিকেল কলেজে, তখন আমি দেখেছি যে যখন ডার্মাটোলজি আউটডোরে যেতাম, যে এই ডিজিজগুলো সিমিলার, সবগুলো একই রকম লাগে দেখতে। তো ডায়াগনোসিস করার জন্য ক্লিনিক্যাল আই খুব শার্প হতে হয়। আমাদের যারা সিনিয়ররা ছিলেন, আমাদের বিভিন্ন স্যাররা, তারা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে ওই দিকে যাওয়ার জন্য। আরেকটা বিষয় হলো যে দেখেছি যে কারেক্ট ট্রিটমেন্ট যদি দেওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটা বদনাম আছে যে স্কিনের রোগ সারে না, কিন্তু আমি দেখেছি যে যখন কারেক্ট ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোগগুলো সেরে যায়। তো ওইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। প্লাস আমার ফ্যামিলিতেও দু একজন স্কিন ডিজিজে ভুগেছেন, যাদেরকে নিয়ে আমি অনেক বেশি বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। তারপর যখন আমি প্রফেসর এম ইউ কবির চৌধুরী স্যারের কাছে গেলাম বা প্রফেসর ওয়াব খান স্যারের কাছে গিয়েছি, আমাদের যে স্যাররা আছেন, কারেক্ট ডায়াগনোসিসের মাধ্যমে যে অনেক দিন ধরে ভুগতে থাকা রোগগুলোকে খুব সহজে সারিয়ে দেওয়া যায়, এই বিষয়টা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম যে অ্যাস্থেটিক অ্যাসপেক্টটা আছে, যে অ্যান্টি এইজিং, যে বয়সের ছাপ বা আমাদের যে গড়নের যদি কোনো ধরনের কোনো কিছু নিয়ে কারো ডিসস্যাটিসফ্যাকশন থাকে, ত্রুটি থাকে, সেটাকে সারিয়ে তোলার যে অ্যাসপেক্টটা আছে, এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই ডার্মাটোলজির বিষয়টা খুব এভার এক্সপ্যান্ডিং। যখন আমি শুরু করি দেখা যায় লেজার আসছে, ইন্টারভেনশনস আসছে, বোটক্স, ফিলার্স আসছে। তো এই সবগুলো বিষয় মিলে আসলে আমার ডার্মাটোলজিস্ট হয়ে ওঠা। বাহ, চমৎকার। আমি আরেকটু জানতে চাইবো যে একজন ডার্মাটোলজিস্ট বা একজন চিকিৎসকের আসলে ডার্মাটোলজিস্ট হয়ে ওঠার জন্য আসলে কি কি ধরনের গুণ থাকা লাগে? প্রথমটা হলো ধৈর্য। আচ্ছা, এর কারণ হচ্ছে কি রোগগুলো একটু দীর্ঘমেয়াদী হয়, লং টার্ম ট্রিটমেন্ট দিতে হয়, পেশেন্টরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন। তো এখানে ডক্টরের ক্ষেত্রে তার কনভিকশনটা খুব জরুরি যে হ্যাঁ, আমি কারেক্ট ডায়াগনোসিস করেছি, ট্রিটমেন্ট ঠিক আছে। এই কাউন্সিলিংটা জরুরি, হ্যান্ড হোল্ডিং আমরা যেটাকে বলি, যে পেশেন্টের সাথে থাকা, তাকে বোঝানো, এই বিষয়টা একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার স্পট ডায়াগনোসিসের জন্য আপনার অনেক বেশি পেশেন্টের সাথে ইন্টারাকশনের প্রয়োজন। কারণ আমাদের ডার্মাটোলজিতে যে প্রবলেমটা হয় যে অন্য অনেক ডিসিপ্লিনে ইনভেস্টিগেশন আছে। আপনি একটা আল্ট্রাসাউন্ড করলেন, একটা সিটি স্ক্যান করলেন, ব্লাডের কিছু টেস্ট করলেন, রোগটা ধরা গেল। বাট ডার্মাটোলজিতে কেউ বলে 2200, কেউ বলে 3200 ডিজিজ আছে, ম্যাক্সিমাম ডিজিজ দেখতে সিমিলার। তো আপনি যদি অনেক বেশি সময় না কাটান আপনার আউটডোরে, আপনার ইনডোরে, আপনার হসপিটালে, তাহলে দেখা যায় যে আপনার ক্লিনিক্যাল স্কিলটা ডেভেলপ করে না। আর আরেকটা যেটা বলছিলাম, হাতের কাজগুলো আছে, এগুলো খুবই স্কিলফুল ওয়ার্ক, অনেক ট্রেনিংয়ের প্রয়োজন। তো আপনার যদি এই প্যাশনটা থাকে, ডেডিকেশনটা থাকে, তাহলে দেখা যায় যে ডার্মাটোলজিস্ট হিসাবে সাকসেসফুল হওয়াটা খুব সহজ। বাহ, আমরা একটু জানবো যে বাংলাদেশে এখন স্কিনের ট্রিটমেন্ট বা এই যে চর্মরোগ বিষয়ক যেই চিকিৎসাগুলো এসেছে, সেগুলো আসলে কতটুকু আধুনিক হয়েছে? রাইট, আসলে ডার্মাটোলজিতে যেই অ্যাডভান্সমেন্টটা হয়েছে এটা খুবই রিসেন্ট। আমরা যখন শুরু করি বা তারও আগে দেখেছি যে তেমন কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট ডার্মাটোলজিতে ছিল না। ওই কিছু মলম, কিছু খাওয়ার ওষুধের মাধ্যমেই আমরা ট্রিটমেন্ট করতাম। এতে করে দেখা যেত যে ম্যাক্সিমাম ডিজিজেই খুব স্যাটিসফ্যাক্টরি আউটকাম দেওয়া যেত না। এখন যেটা হয়েছে যে লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো আছে, আমি খুব গর্বের সাথেই বলতে চাই যে এর ম্যাক্সিমাম ট্রিটমেন্ট অপশনগুলোই আমাদের দেশে প্রচলিত।
যেমন আপনি যদি ইন্টারভেনশনসের কথা বলেন, আমাদের ইনজেক্টেবলস আছে, লেজার, আমাদের যে ডার্মাটো সার্জিক্যাল অ্যাসপেক্টগুলো আছে, যেমন সেতি রোগীর মেলানোসাইট ট্রান্সপ্লান্ট, মাইক্রোপাঞ্চ গ্রাফট, আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট, ইভেন আমরা স্টেম সেল থেরাপি, এক্সোজোম বেস থেরাপি, এই সব ট্রিটমেন্টগুলো কিন্তু এখন আমরা অনেক সাকসেসফুলি করছি। বা আরও যে ইজি প্রসিজিয়ার্সগুলো আছে, যেমন ক্রায়োথেরাপি, ইলেকট্রোসার্জারি, পিআরপি থেরাপি, যেটা এখন অনেক হটকেকের মতো আছে, এগুলো আমরা কিন্তু এখন ঢাকা, ইভেন ঢাকার বাইরেও ছোট ছোট জেলাতেও আমি দেখছি যে অনেক স্কিল ডক্টরস বাইরে থেকে ট্রেইনড আপ হয়ে তাদের যেই সেন্টারটা আছে ওটা সেট আপ করে খুব সাকসেসফুলি, খুব প্রপার ট্রিটমেন্ট করছে। সো আমি বলবো যে এখন ডার্মাটোলজিতে যেই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে আর আমাদের যে স্ট্যান্ডার্ড আছে খুব বেশি পার্থক্য নাই। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে যারা ডার্মাটোলজিস্ট হতে চায় তাদের অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। তো আমি বলবো যে যারা রোগী আছেন তাদেরও মনে হয় এই ধৈর্যটা রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের স্কিনের সমস্যা যেটা প্রথমবারে আসলে সারেনি ডাক্তার দেখিয়ে, তারপরে কিন্তু রোগীরা অনেক অধৈর্য হয়ে যান, তারা ডাক্তার চেঞ্জ করেন কিংবা ওষুধ চেঞ্জ করেন, হ্যাঁ, কিংবা অনেক সময় দেখা যায় যে ডাক্তারদের উপর দিয়ে ভরসাটা উঠে গিয়ে তারা বিভিন্ন ধরনের হাতুড়ে চিকিৎসাতেও চলে যান। তো আপনি একটু এই জায়গাটাতে যদি আমাদেরকে ফোকাস করেন যে কতটুকু ধৈর্য আসলে রোগীর রাখা উচিত এবং এটা আসলে কতটুকু দীর্ঘমেয়াদী এই চিকিৎসাগুলো। জি, আসলে ধৈর্য অবশ্যই প্রয়োজন, রোগীরও প্রয়োজন, চিকিৎসকেরও প্রয়োজন, তবে সবচেয়ে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কাউন্সেলিং। আচ্ছা, অর্থাৎ আমার কাছে যখন একটি রোগী আসছে, সে যে সমস্যাটা নিয়ে এসছে, রোগী তো জানে না যে এটা একদিনে ভালো হবে না এটা দীর্ঘমেয়াদী রোগ। আমাদের ডার্মাটোলজিতে কিছু রোগ আছে যেটাকে আমরা কন্ট্রোলেবল ডিজিজ বলি, অনেকটা ডায়াবেটিসের মতো, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, বারবার ফেরত আসতে পারে। তো এই বিষয়গুলো রোগীর সাথে প্রথমে যদি কাউন্সেলিং করে নেওয়া হয়, রোগটা যদি ঠিকমতো বুঝিয়ে দেওয়া যায়, একটু সময় যদি নেওয়া যায় রোগীর সাথে, তাহলে দেখা যায় রোগীরা বুঝে যায়। যেমন আমাদের এখনকার রোগীরা জানে যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট সারা জীবন চলবে, প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে। তো আমাদের অনেক পেশেন্ট আছে যেমন অ্যালার্জির প্রবলেম, লং টার্ম ট্রিটমেন্ট লাগে, বা স্কিনের কিছু সোরিয়াসিস বা এক্সিমা জাতীয় রোগ আছে, ট্রিটমেন্টটা লং টার্ম লাগে। তো আমাদের ক্ষেত্রে যদি আমরা এই কাউন্সেলিংটা প্রপারলি করতে পারি, আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা বুঝতে পারেন যে হ্যাঁ আমার এই রোগটা বারবার আসতে পারে বা দীর্ঘমেয়াদী, সো আমাকে ট্রিটমেন্ট চালাতে হবে। আপনি যেটা বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যে এই প্রপার এক্সপ্লেনেশন বা এই ব্যাখ্যা বা বোঝানোর বিষয়টাতে যদি কোনো ঘাটতি থাকে বা রোগী যদি এটা গ্র্যাব করতে না পারেন, তখনই দেখা যায় বিপত্তি ঘটে। এই অল্প দিনে তারা অধৈর্য হয়ে যান, সেলফ মেডিকেট করেন, অর্থাৎ অন্য কারো কথা শুনে বা আনপ্রফেশনাল কারোর কোনো পরামর্শে কোনো ওষুধ খান বা ব্যবহার করেন, তখন দেখা যায় যে রোগটা আরও জটিল হয়ে যাচ্ছে। জি, ঠিক তাই। আমি একটু জানতে চাই যে ত্বকে আমাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে এখন, অনেকেরই দেখা যাচ্ছে যে বয়সের আগেই, মানে পর্যাপ্ত বয়সের আগেই আমরা এখন বুড়িয়ে যাচ্ছি, এবং এটা নিয়ে তো আসলে চিন্তার শেষ নেই মানুষের। তো এই ত্বকের যে বুড়িয়ে যাওয়ার ব্যাপারটা বা বয়সের ছাপ পড়া, এটা কেন হয়? আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে আমাদের বয়সের সাথে সাথে তো ত্বকের কিছু পরিবর্তন আসবেই, দ্যাট ইজ নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনন, বাট স্বাভাবিক যে বয়সের যে বিষয়টা আছে সেই পরিক্রমায় হচ্ছে। আমরা যেটা নিয়ে কনসার্ন যে প্রিম্যাচিওর এজিং, অর্থাৎ আপনার যেই বয়সে ত্বকের যেই চেঞ্জটা হওয়া দরকার তার আগেই যখন সেই চেঞ্জটা চলে আসে, তখনই আমরা সেটাকে প্রিম্যাচিওর এজিং বলি। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি যদি রিসেন্ট বা এখনকার বর্তমান আমাদের যে লাইফস্টাইল সেটার ক্ষেত্রে বলি, যে আমাদের ঘুমের ঠিক টাইম টেবিলটা অনেক সময় ঠিক থাকছে না, যে সময় ঘুমানো দরকার আমরা ঘুমাচ্ছি না, যতটুকু ঘুম দরকার ঘুমাচ্ছি না, আমাদের একটু সান এক্সপোজার দরকার আমরা সেটা করছি না, একটু শারীরিক পরিশ্রম, ওভার এক্সপোজার হচ্ছে, আমাদের একটু ব্যায়াম করা বা একটু হাঁটার অভ্যাস সেটা নেই, এবং অনেক স্ট্রেস। তারপরে দেখা যাচ্ছে অনেক স্মোকার আছে আমাদের মধ্যে, বা আমাদের খাদ্যাভ্যাসে যেই উপাদানগুলো আমাদের জন্য ক্ষতিকারক, অনেক অয়েলি ফুড খাওয়া হচ্ছে, এই বিষয়গুলো দেখা যায় যে কন্ট্রিবিউট করে। আবার কিছু ডিজিজ প্রসেস আছে, ক্রনিক ডিজিজ, যেমন ইন্টারনাল মানে কিছু রোগ আছে যেটার সাথে এটা রিলেটেড। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক বেশি প্রোডাক্ট ইউজ করি অনেক সময় আমাদের, বিশেষ করে ফেসে, যেটা হয়তো বা আমার ফেসের সাথে যায় না বা প্রয়োজন নাই। তো এই ওভার ইউজ অফ দিস প্রোডাক্টস, আমরা অনেক সময় ভাবি যে হার্বাল বা কসমেটিক হয়তো বা খুব হার্মলেস, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার স্কিনটা একটু হাইপার সেন্সিটিভ বা অতি সংবেদনশীল, রিয়্যাক্ট করে বসে। এই বিষয়গুলোতে দেখা যায় যে এই বয়সের আগেই বয়সের ছাপ পড়ে যাচ্ছে। ঠিক তাই। আর লাইফস্টাইল মেনটেন করতে গেলে আসলে এগুলোর অনেক কিছুই আমরা এখন অ্যাভয়েড করতে পারবো না। তো আমি একটু জানতে চাইবো যে এই লাইফস্টাইলটা মেনটেন করেও আমরা কিভাবে আসলে ত্বকটাকে ভালো রাখতে পারি? আধুনিক কোনো চিকিৎসা বা কোনো পরামর্শ কি আছে? চিকিৎসা যাওয়ার আগে আমি যেটা বলতে চাই যে প্রতিরোধ
প্রতিকারের চেয়ে সবসময় ভালো, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমি যদি আমার এজিং প্রসেস যেই কারণগুলোতে হচ্ছে সেইগুলোকে আইডেন্টিফাই করে যদি সেটাকে মিটিগেট করতে পারি, তাহলে দেখা যায় যে বয়সের ছাপ পড়ছে না। আর পড়ে গেলে তো ট্রিটমেন্ট আছেই। তো সেই ক্ষেত্রে প্রথমে যেটা বলা দরকার, প্রপার লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার খাদ্যাভ্যাসে আপনার স্কিনটাকে হেলদি রাখার জন্য যে উপাদানগুলো দরকার, আপনার ভিটামিনস, মিনারেলস আপনি খাচ্ছেন কিনা, আপনার ফ্রুটস ভেজিটেবলসের ইনটেক ঠিক মতো হচ্ছে কিনা, আপনার ভিটামিন ডি ঠিক আছে কিনা, পানি ঠিক মতো খাচ্ছে কিনা, একটা সানস্ক্রিন খুব ইম্পর্ট্যান্ট। আমাদের কিন্তু অনেকেই এই ব্যাপারে সচেতন নই। আমরা দিনের বেলায় মিড ডে সান যেটাকে বলি, 9টা থেকে 3টা, অনেক বেশি আলট্রাভায়োলেট বি আছে, আমরা বাইরে আছি কিন্তু আমাদের কোনো সান ব্লক ক্রিম লাগানো নেই, যার কারণে দেখা যায় যে ক্রনিক আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির এক্সপোজারে দেখা যায় ত্বকের এই বয়সের ছাপ চলে আসছে। তারপরে আমাদের একটা ভালো ময়েশ্চারাইজার দরকার আছে। অনেকের ফেস অনেক বেশি ড্রাই, তার জন্য একটা ময়েশ্চার হোল্ডিং একটা ভালো ফেস ওয়াশের প্রয়োজন আর ময়েশ্চারাইজারের প্রয়োজন। এই যে কতগুলো উপাদান তারা অবশ্যই করবেন। আর যদি বয়সের ছাপ চলেই আসে, সেই ক্ষেত্রে তার সাইন্সগুলো কি সেটার উপরে আসলে ট্রিটমেন্ট নির্ভর করে। আচ্ছা, আর এই মানে বয়স কমানোর জন্য যে ট্রিটমেন্টগুলো আছে, কিছুক্ষণ আগে আপনার কাছে নাম শুনছিলাম, পিআরপি বোধহয় তার মধ্যে একটা, এবং এই ধরনের আর বাকি যেই চিকিৎসাগুলো রয়েছে সেগুলো আসলে করতে কতদিন সময় লাগে বা টাইম ডিউরেশন? আসলে এটা ডিপেন্ড করে, যেমন আমরা যখন বয়সের ছাপগুলো দেখি, যেমন একটা হচ্ছে রিঙ্কলস, যে আমার কপালটা কুঁচকে গেছে, চোখের দুই পাশে কুঁচকে গেছে, আমরা ক্রোজ ফিট বলি, বা দেখা যাচ্ছে সেন্ট্রাল ফেস যেটা বা মিড ফেস সেটার ভলিউম কমে গেছে, বা আমার যে ফ্যাটটা আছে এটা ডিসপ্লেসড হয়ে নিচে নেমে এসছে গ্র্যাভিটির কারণে, বা আমার যে নাকের পাশের ভাঁজ আমরা যেটাকে নেজোল্যাবিয়াল ফোল্ড বলি এটা অনেক বেশি ডিপ হয়ে গেছে, বা স্কিন স্যাগিং হয়ে ঝুলে আসছে, এইগুলো সাধারণত বয়সের ছাপ। বা কারো কারো ক্ষেত্রে পোরগুলো ডাইলেটেড হয়ে যায়, ছোট ছোট গোটা দেখা যায়, কালো কালো ছোপ পড়ে। এক্ষেত্রে এক একটার প্রবলেমের অনুযায়ী এক একটা স্পেসিফিক ট্রিটমেন্ট। যেমন আমরা যেটা করি যে ত্বকের এই যে ভাঁজ পড়ে যাওয়াটাকে টান টান করার জন্য বোটুলিনাম টক্সিন বা বোটক্স ইনজেকশন দিই। এক সেশন করলে দেখা যায় 4 থেকে 5 মাস থাকে। তো এটা 4-5 মাস পর পর করা লাগে। আবার আমরা যখন ভলিউম এনহ্যান্স করি, ফিলার্স বা থ্রেড লিফটিং করি, দেখা যায় যে 1 থেকে 2 বছর থাকছে। আর পিআরপির কথা যেটা বলছিলেন আপনি, প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, এটা আসলে কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, আমার ব্লাড থেকেই সেলটা কালেক্ট করা হয়, নিজের ব্লাড থেকে নিজের শরীরে দেওয়া হয়, সাইড এফেক্টস নাই, কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয় না। তো এটা যেটা করে ওই কানেকটিভ টিস্যু যেটা লস হয়েছে সেটাকে এনহ্যান্স করে। তো এগুলো রিপিটেডলি নিতে হয়। আর কতদিন নিতে হবে? যতদিন আপনি আপনার এই বয়সের ছাপটাকে ধরে রাখতে চান। এটা আসলে ট্রিটমেন্টটাকে এন্ড করা যায় না, এটা কোর্সের হিসাবে করা যায় না। অনেক সময় রোগীরা জিজ্ঞেস করেন যে কতদিন নিতে হবে, আসলে এটা রিপিটেডলি এটা নিয়ে যেতে হয় একটা সময় গ্যাপ দিয়ে দিয়ে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে কোন বয়স থেকে আসলে আপনারা এই ট্রিটমেন্টগুলো সাজেস্ট করেন একজন স্কিন স্পেশালিস্ট হিসেবে যদি বলেন? যদি এভাবে বলা হয়, আসলে কোনো ধরাবাঁধা বয়স নাই। আমরা যেটা বলি যে আপনি সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার এগুলো আপনি টিনেজ থেকেই শুরু করা উচিত। এখন বলে যে বাচ্চাদেরও একটা সানস্ক্রিনের প্রয়োজন আছে। আর আমরা যখন বয়সের ছাপের বা অ্যান্টিজিং ট্রিটমেন্টের কথা বলি, আমরা যেটা বলি যে যখন আপনার ফেসে এই আর্লি সাইন্সগুলো আপনি দেখছেন, আর্লিয়েস্ট কপাল কুঁচকে যাচ্ছে একটু কথা বলার সময়, বা ফেশিয়াল এক্সপ্রেশনের সময় দেখা যাচ্ছে ভাঁজগুলো প্রমিনেন্ট হচ্ছে, দ্যাট ইজ দি টাইম, আর্লিয়েস্ট টাইম যখন আমরা এই ট্রিটমেন্টটা শুরু করি। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু জানবো যে এই ট্রিটমেন্টগুলোতে আসলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? আসলে এইটা তো ডিভাইস বেসড ট্রিটমেন্ট, এখানে পার্শ্ব প্রতিক্রিয়া ডিপেন্ড করে হচ্ছে যিনি করছেন তার এক্সপার্টিজের উপরে। এখানে অনেকগুলো বিষয় জানা প্রয়োজন। একটা হচ্ছে যে আমাদের ফেশিয়াল অ্যানাটমি, অর্থাৎ আমি যেই ফেসে কাজ করছি আমার এখানকার স্কিন, কানেকটিভ টিস্যু লেয়ার, মাসেল লেয়ার কোথায় কোনটা আছে, কতটুকু প্রয়োজন, কোথায় আমাকে ইনজেক্ট করতে হবে, কতটুকু দিতে হবে, আমার ব্লাড ভেসেল ইনজুরি হচ্ছে কিনা, আমি করার সময় তার ফেসটা ঠিকমতো ক্লিন এবং ডিসইনফেক্ট করেছি কিনা, করার পরে যে কিছু নিয়ম আছে ওইগুলো রুগীকে বোঝালাম কিনা, বা পেশেন্ট ঠিকমতো মানছে কিনা। এখানে যদি বিপত্তি ঘটে বা স্কিলের কোনো যদি ঘাটতি থাকে, তখন দেখা যায় যে কমপ্লিকেশনস হয়, এবং অ্যাস্থেটিক্সের ট্রিটমেন্টের কমপ্লিকেশনসগুলো একটু জটিলই হয়। সো এই কারণে খুব স্কিলফুল হ্যান্ড ছাড়া যদি করা হয়, প্রায় দেখা যায় যে ডিজায়ার্ড রেজাল্ট আসে নাই, বরং একটা জটিল কোনো একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে। এবং সেটা করার পরে আসলে রোগীরও কি কিছু দায়িত্ব থাকে নিজেকে মেইনটেইন করার ব্যাপারে? কিছু তো মানে বিষয় আছে, যেমন এই প্রসিডিউরগুলোর পরে আপনার সান এক্সপোজারের ব্যাপারে কিছু লিমিটেশনস আছে। আপনি ফেস ওয়াশ কীভাবে করবেন, বা আপনার ফেস ম্যাসাজ বা মেকআপের কিছু কিছু রেস্ট্রিকশনস আমাদেরকে অবশ্যই বেঁধে দেওয়া থাকে, এবং কোনটার জন্য কি রেস্ট্রিকশনস এটা আসলে প্রসিডিউরের উপর ডিপেন্ড করে।
তো সেই অনুযায়ী যদি পেশেন্টরা ফলো করেন আর স্কিল হ্যান্ডে যদি ঠিকমতো করা হয় তাহলে দেখা যায় যে তেমন কোনো জটিলতা হচ্ছে না। তবে আমরা ফ্রিকুয়েন্টলি দেখি যে পেশেন্টরা বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে ভোগেন, এই দুই পক্ষেরই হয়তো বা কোনো ধরনের কোথাও কোনো প্রবলেম হয়েছে যার কারণে দেখা যায় যে এই ইস্যুসগুলো হচ্ছে। এই ইস্যুসগুলো কি কোনোভাবে আবার রিকভারি করা সম্ভব? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইমিডিয়েটলি করা যায়, কিছু ক্ষেত্রে টাইম লাগে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন বোটক্স আমরা করছি বা বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিচ্ছি আমার আইব্রো লিফট করার জন্য, আবার আমার উপরে যে একটা সেন্ট্রাল মাসেল আছে ওইটাকে যদি আমি প্যারালাইজ করে ফেলি ইনজেকশন দিয়ে, যতদিন বোটুলিনাম টক্সিনটা থাকছে ওই মাসেলে, ওই একটা সাইড দেখা যায় একটা চোখ বা একটা আই লিড নেমেই আছে, 4 মাস ওই অ্যাসিমেট্রি থেকে যাবে। বা ফেসটাকে যখন আমি ধরেন যে অনেকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ নেমে গেলে স্যাড লুকিং ফেস হয়, আমরা এটাকে ওঠাতে চাই, সেখানে ইনজেকশনটা যদি একটু 19-20 হয়ে যায় দেখা যায় যে আরও উল্টো ফেসটা নেমে গেছে। তো যেই পাশে হবে যতদিন ওইখানে ওই টক্সিনটা আছে ততদিন এই অ্যাসিমেট্রি থেকে যাবে। আবার কখনো ফিলার কোনো জায়গায় গিয়ে যদি ব্লাড ভেসেল ব্লক করে দেখা যায় ওখানে নেক্রোসিস হয়ে কালো হয়ে যাচ্ছে, ঘা হচ্ছে, ওইটাকে আবার ডিজলভ করা প্রয়োজন। যদি ডিজলভ না করা হয় তাহলে এটা লাস্টিং করবে। এই বিষয়গুলো আর কি দেখতে হয়। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগছে, ইদানিং খুব শুনছি এই কথাটা, সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেনের কথা আমরা জানি যে ত্বককে সুন্দর রাখার জন্য বা ভাঁজগুলোকে সুন্দর রাখার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, এবং এখন কিন্তু বাজারে কিনতেও পাওয়া যাচ্ছে কোলাজেন বিভিন্ন ফর্মে, এবং সবাই কিন্তু খুব অ্যাডভার্টাইজমেন্টও করছেন অ্যান্ড সবাই ব্যবহারও করছেন। একটু জানবো যে কোলাজেনটা আসলে আমাদের শরীরের জন্য ভালো কিনা, বা বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমরা নিলে আমাদের কোনো উপকার আছে কিনা। খুবই একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করেছেন, থ্যাঙ্কস ফর দ্যাট। আসলে আমাদের স্কিনের যে কানেকটিভ টিস্যুটা আছে, অর্থাৎ আমাদের স্কিনের ঠিক নিচের লেয়ারে, উপরের লেয়ারের নিচে মেইন আমাদের স্কিন ভলিউমটা থাকে, যেটা আমাদের স্কিনের ওয়াটারটাকে হোল্ড করে রাখে, যার ফলে এই যে ইয়াং এজে স্কিনটা টান টান থাকে, প্লাম্প থাকে, যত বয়স বাড়তে থাকে এটা ফ্ল্যাট হতে থাকে। এর কারণটা হচ্ছে ওই কানেকটিভ টিস্যু লস হয়ে যায়। এই কানেকটিভ টিস্যুটাই হচ্ছে কোলাজেন বা হায়ালুরোনিক অ্যাসিড। তো আমরা যে ফিলারের কথা বলছি, ইনজেকশনের কথা বলছি, এটা মূলত এই কানেকটিভ টিস্যু বা হায়ালুরোনিক অ্যাসিড, বা আমরা যখন পিআরপি দেই এরা ওই টিস্যুগুলোকে গ্রোথ করার চেষ্টা করে। তো এখন বিষয়টা হচ্ছে কি যে সাপ্লিমেন্ট লাগবে কিনা এটা ডিপেন্ড করছে আপনার ঘাটতি আছে কিনা, এইটা একটা বিষয়। তো সেটা জেনে নেওয়া প্রয়োজন। এটা এমন না যে যেই এটা নিবেন বা যেই এটা খাবেন তারই এটা বেনিফিট আসবে, এটা ডিপেন্ড করছে তার কতটুকু ডেফিসিয়েন্সি আছে সেটার উপর। আর আরেকটা বিষয় হলো যে এই ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রে ডিরেক্টলি ওইখানে ইমপ্লান্ট করা আর মুখে খাওয়ার মধ্যে তো কিছুটা তারতম্য আছে। তবে অবশ্যই একজন চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই এই ট্রিটমেন্টগুলো নেওয়া উচিত, ওষুধ খাওয়া উচিত, যে তার এই বিষয়ে কোনো ধরনের ঘাটতি আছে কিনা বা তার এইটা লাগবে কিনা। এতটুকু আমি বলতে চাই। মানে না জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া বাজার থেকে কিনে আমি জাস্ট একটা জুসের মতো খেয়ে নিলাম, এটা আসলে ক্ষতিকর হতে পারে এবং এক্সট্রা বেনিফিট পাওয়ার সম্ভাবনা কম থাকে যদি দেখা গেল যে তার আসলে ইস্যু এইটাই না, তার ইস্যুটা অন্য। যেমন আমার যদি রিঙ্কেল থাকে তাহলে আমার এখানে বোটুলিনাম টক্সিন দরকার, এখানে কিন্তু কোলাজেনের কোনো রোল নাই। তো এই যে কতগুলো বিষয় আছে, আবার এগুলোর প্রতিটার একটা লিমিটেশনস অফ ইমপ্রুভমেন্ট আছে। এটা এমন না যে মিরাকল, যে আমার অনেক বেশি স্যাগিং হয়ে আছে আমি একেবারে পুরোটাই ওভারনাইট চেঞ্জ করে দেওয়া যাবে, এটা সম্ভব না। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমরা এই চেঞ্জটা করতে পারি। তো সেটাও ডিপেন্ড করছে যে কোন জিনিসটা করছি। আর আমি একটা কথা বলতে চাই যে ওয়ান সিঙ্গেল মনোথেরাপি আমরা বলি, মানে একটা ওষুধ দিয়ে আসলে করা যায় না। ইট ইজ অলওয়েজ এ কম্বিনেশন ট্রিটমেন্ট, মানে কয়েকটা ট্রিটমেন্ট প্রসিজিওরের কম্বিনেশনটা যখন করা হয় এবং এই কম্বিনেশন প্রোটোকলটা যখন পারফেক্ট হয়, এটা ইন্ডিভিজুয়ালিস্টিক। আপনার জন্য যেটা প্রয়োজন হয়তো বা আপনার ফ্রেন্ডের জন্য সেটা লাগছে না। তো একই সাথে গিয়ে দোকান থেকে একই জিনিস খেয়ে একই রকম ফলাফল আসার কোনো সুযোগ নাই, এটাই বিষয়। মানে একটা ব্যালেন্স থাকতে হবে আসলে সবকিছুর মধ্যে। একটা অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে অবাঞ্ছিত লোম, মেয়েরা বিশেষ করে একটু বেশি ভোগেন এটাতে। তো এই অবাঞ্ছিত লোমের চিকিৎসা কি রয়েছে আপনার? অবাঞ্ছিত লোম যেটাকে আমরা আসলে হার্সুটিজম বলি, এটা দুটো কারণে হয় আসলে। একটা হচ্ছে ফ্যামিলিয়াল, যে পরিবারগতভাবেই বা জিনগতভাবেই দেখা যায় যে ওই বংশে মেয়েদের লোম বেশি থাকে যেখানে তার থাকার কথা নয়, যেমন আপার লিপ বা সেন্ট্রাল ফেস বা ফুল ফেস অনেকের ক্ষেত্রে। এছাড়া বডিতেও দেখা যায় হেয়ার, হাতে, পায়ে, সেন্ট্রাল চেস্টে আছে। আর একটা হচ্ছে হরমোনজনিত সমস্যা, যেমন আমরা যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। দেখা যায় মেয়েদের অনিয়মিত মাসিক হচ্ছে, তার পাশাপাশি একটু ওজন বেড়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছে, আবার অবাঞ্ছিত লোম হচ্ছে। এখন যদি তার ফ্যামিলিয়াল ইস্যু হয় যেখানে কোনো হরমোনাল বিষয় নাই, কোনো সমস্যা নাই, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র লেজার করব। আর যদি হরমোনাল ইস্যু থাকে তাহলে সেটাকে মেডিকেলি বা ওষুধ দিয়ে কারেক্ট করতে হবে।
তার অনিয়মিত মাসিকটাকে কারেক্ট করতে হবে। এবং এক্ষেত্রে এটা বোঝা খুব সহজ যে দুইটা পিরিয়ডের মাঝখানে যদি 40 দিনের বেশি গ্যাপ থাকে, 40 days বলি থাকি, তার থেকে বেশি যদি মেনস্ট্রুয়াল সাইকেল বা মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয়ে থাকে, যে দুটা সাইকেলের মাঝখানের গ্যাপ, তাহলে ধরে নিতে হবে যে ওনার হয়তো বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। তো সেই ক্ষেত্রে মেডিকেলি বা ওষুধের মাধ্যমে এটা কারেক্ট করতে হবে। এর পাশাপাশি আমরা লেজার করে থাকি এই অবাঞ্ছিত লোমের জন্য। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে বিকল্প আছে কিনা। অনেকের মধ্যে ধারণা আছে, জি ভয় আছে, জি নিরাপদ কিনা, রাইট। এবং অনেকে ধারণা করেন যে হরমোন বিষয়ক চুল পড়াটা হয়তো বা হার্সুটিজমটা হয়তো বা ওষুধ খেলে ঠিক হবে। আসলে ওষুধ খেলে আপনার সাইকেল ঠিক হবে, কিন্তু আপনার যে এক্সিস্টিং হেয়ার আছে এটাকে লেজারই করতে হবে, এটাই একমাত্র চিকিৎসা। আর লেজারের বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে অনেকে ধারণা করেন যে ক্যান্সার হতে পারে বা বার্ন হতে পারে। একটা বিষয় হলো যে এখন আমরা যে লেজার ডিভাইসগুলো ইউজ করি, যেগুলো খুব রিসেন্ট যে লেজার ডিভাইসগুলো ইউজ করছি, এই মেশিনগুলো আমাদের স্কিন টাইপের জন্যই বানানো। প্রথম যখন লেজারগুলো ছিল এগুলো বেসিক্যালি হোয়াইট স্কিনের জন্য ছিল, কারণ ইউরোপ আমেরিকান প্রোডাক্ট, ওদের স্কিনের জন্যই ওরা এটাকে কাস্টমাইজ করেছিল। ওদের স্কিন টাইপ এন্ড আমাদের স্কিন টাইপ পার্থক্য আছে অনেক, ওদের মেলানিন কন্টেন্ট আমাদের থেকে অনেক কম। তো ওই ডিভাইসগুলো যখন আমরা আমাদের স্কিন ইউজ করা শুরু করি দেখা যায় বার্ন হয়ে যাচ্ছে। তো এখন যেটা হয় যে ওরা এই এশিয়ান স্কিনের জন্যই আলাদাভাবে লেজার মেশিন ডিভাইস কাস্টমাইজ করে। তো আমরা এখন যে মেশিনগুলো ইউজ করি দে আর ভেরি সেফ, এবং যদি প্রপার প্যারামিটারে করা যায় বার্ন হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে ত্বকের ক্যান্সার হয় হচ্ছে আলট্রাভায়োলেট রে থেকে, অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। লেজার লাইট যেটা আমরা স্কিনে দেই এটা আলট্রাভায়োলেট নয়, ইটস ভিজিবল লাইট টু ইনফ্রারেড লাইট। এটা দিয়ে ক্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। বেসিক্যালি দের ইজ নো চান্স। আমরা লেজার নিয়ে শুনছিলাম, তো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো একটা রিপিটেড ট্রিটমেন্টে যেতে হয়। তো আমরা একটু জানতে চাই যে লেজারের ক্ষেত্রেও কি একই ব্যবস্থা? জি, আসলে রিপিটেড সেশনস লাগে। এই ট্রিটমেন্টগুলো একটা সেশনে সম্ভব না, এর কতগুলো কারণ আছে। যেমন আমি যে হেয়ার রিমুভাল বা হার্সুটিজমের যে লেজারের কথা বলছিলাম, আসলে আমাদের ফেসের যে বা মেয়েদের ফেসে যে হেয়ারগুলো হয়, আমরা যখন একটা সেশন করি দেখা যায় যে এর গ্রোয়িং ফেজের হেয়ারগুলো পড়া শুরু করে। তো একটা নির্দিষ্ট সময়ে দেখা যায় যে একটা সার্টেন পার্সেন্টেজ হেয়ার রেস্টিং ফেজে থাকে। এই কারণেই 4 সপ্তাহ পর পর কয়েকটা সেশন নিতে হয়। এটা ডিভাইস ভেদে বা পেশেন্টের কন্ডিশন ভেদে ডিফার করে। তবে দেখা যায় যে 8 থেকে 12টা সেশন যদি নেওয়া যায় মান্থলি, মানে মাসে একটা করে, তাহলে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট চলে আসে। ওই সময়টার পরে আর কখনো রিগ্রোথ হওয়ার কি সম্ভাবনা থাকে? এখানে দুটো বিষয় আছে। যদি হরমোনাল না হয়, ফ্যামিলিয়াল ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম, নাই বললেই চলে। কিন্তু হরমোনাল যে বিষয়টা আছে, আবার যদি তার হরমোনাল ইমব্যালেন্স হয়, তার যদি মাসিকের অনিয়ম শুরু হয়, তখন দেখা যায় যে এটা ফেরত আসে। কারণ আমরা যে লেজারটা করি বেসিক্যালি আমাদের হেয়ার ফলিকুলকে হিট করে, লাইটটা গিয়ে হেয়ার ফলিকুলটাকে ছোট করে ফেলে, শ্রিঙ্ক করে ফেলে। এটা পার্মানেন্টলি ডিস্ট্রয় করতে পারে না। সো এখন এটাকে হেয়ার রিডাকশন বলে, নট এলিমিনেশন। অর্থাৎ আমার হেয়ারের ফলিকুলটাকে এতই ছোট করে ফেলে, ইনঅ্যাক্টিভ করে ফেলে যে আমার হেয়ারগুলো ছোট হয়ে যায়, যেটাকে ওই আমরা বাচ্চাদের গায়ে যে হেয়ারগুলো থাকে ঠিক ওই রকম আমরা ভেলাস হেয়ার বলে থাকি। তো এরপরে যদি আবার ওই হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন দেখা যায় যে ফলিকুল আবার রিজেনারেট করে আবার গজাতে পারে। এই বিষয়টা আমরা পেশেন্টদেরকে বলে দিই যে আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি, বাট আপনার হরমোনাল ইস্যুটা আপনি সবসময় কেয়ারফুল থাকবেন। আমি আরেকটু এই ব্যাপারে জানতে চাচ্ছি যে লেজার করলে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছিলেন যে আগে যেই রিস্ক ফ্যাক্টরগুলো বা ভয়গুলো ছিল সেগুলো অনেকটাই কমিয়ে আনা গেছে, কিন্তু অনেক সময় দেখা যায় যেহেতু মেয়েদের এই সমস্যাটা বেশি, তো অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সিতে বা রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আসলে লেজার যখন করা হয় একদম স্পেসিফিক টার্গেটকে আমরা হিট করি। আমরা যখন হার্সুটিজমের লেজার করি ওই হেয়ার ফলিকুলকেই টার্গেট করি, এবং শুধুমাত্র কালো চুলের ফলিকুলই টার্গেট করে। ওখানে যদি সাদা চুল থাকে কোনো ইফেক্টই হয় না। সো এটা এত স্পেসিফিক, সুতরাং প্রেগনেন্সির ভবিষ্যৎ কোনো ধরনের ক্ষতি বা এই ধরনের কোনো সম্ভাবনাই নাই। তবে যদি পেশেন্ট তখন প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট পিরিয়ডে আমরা লেজার করি না, কিন্তু লেজার পরবর্তী লেজারের কারণে প্রেগনেন্সি বা রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক নাই।
অনেক ধন্যবাদ। জি। এবার চলে যাব আরেকটা অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে স্ক্যাবিস। Right. আমাদের খুবই আমরা এত শুনেছি এই রোগের কথা, ছোটবেলা থেকেই শুনেছি, এবং এখন দেখা যাচ্ছে যে এই রোগটার হার মনে হয় আগের চেয়ে আরো অনেক বেড়েছে। তো স্ক্যাবিস আসলে কি ধরনের রোগ, এটার ব্যাপারে যদি একটু বলেন। আমি যদি বলি যে বাংলাদেশে এখন স্ক্যাবিজের প্রকোপ অন্য সব রোগের থেকে সবচেয়ে বেশি, তাহলে ভুল বলা হবে না। এখন প্রতি ঘরে ঘরে স্ক্যাবিজ আমরা দেখছি। তো স্ক্যাবিজ মূলত একটা সংক্রামক ব্যাধি, বা আমরা ইনফেকশাস ডিজিজ বলি। একটা আর্থ্রোপড বা একটা সার্কোপটিস স্ক্যাবি বলে একটা জীবাণু আছে, জীবাণু সংক্রমণ সোজা কথা। এটা দেখা যায় যে আমাদের হাতের আঙ্গুলের ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকে, শরীরের ভাঁজগুলোতে, যেমন বগলে হতে পারে, কুচকিতে হতে পারে, নাভির চারিদিকে, বা পুরুষদের ক্ষেত্রে বিশেষত তার প্রাইভেট পার্টসে ছোট ছোট লাল লাল গোটা তৈরি হয়। গোটাগুলো আস্তে আস্তে একটু বড় হয় এবং অসম্ভব চুলকায়। এবং স্ক্যাবিজের চুলকানোর একটা খুব ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং আছে, রাতে বেশি চুলকায়। তো আমরা স্ক্যাবিজের চুলকানিকে অন্য রোগের সাথে ডিফারেন্সিয়েট করি এভাবেই যে স্ক্যাবিজের রোগীরা স্পেসিফিক্যালি বলেন যে আমার রাতে বেশি চুলকায়। তো এটা এত ইনফেকশাস যে বাড়ির যদি একজন এফেক্টেড হয়, দেখা যায় যে 2-3 সপ্তাহের মধ্যে বাড়ির অন্য মেম্বারও এফেক্টেড হয়ে যাচ্ছে। এবং এটাতে বেশি সাফারিংসটা হয় যারা হোস্টেলে থাকেন, মেসে থাকেন, মাদ্রাসায় থাকেন, বা ক্লোজ ফিজিক্যাল প্রক্সিমিটির মধ্যে থাকেন, তাদের মধ্যে খুব সহজে ছড়িয়ে যায়। তো এটাই হচ্ছে স্ক্যাবিজ। স্ক্যাবিজ চেনাটা খুব সহজ, শরীরের ভাঁজে গোটা হবে, গোটাগুলো চুলকাবে, চুলকানিটা রাতে বেশি হবে। এইভাবেই আমরা সাধারণত স্ক্যাবিজকে ডিসক্রাইব করে থাকি। এবং যে কোনো বয়সের মানুষেরই এটা হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, নারী পুরুষ ভেদাভেদ নেই। আগে একটা সময় বলা হতো যে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা আছেন, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল বেশি। এখন বর্তমানে গত 2 বছর ধরে বাংলাদেশে যে ট্রেন্ডটা চলছে স্ক্যাবিজের, এটার কোনো ভেদাভেদ নাই, যে কোনো ক্লাস অফ পিপল এইটাতে এফেক্টেড হচ্ছেন। এবং এটা কি ছোঁয়াচে? খুবই ছোঁয়াচে, শুধু ছোঁয়াচে না, খুবই ছোঁয়াচে। আচ্ছা, তো এটার আসলে এটার পেছনে কারণটা কি, কি কারণে আসলে এটা হচ্ছে? এটা একটা বিষয় হলো যে এটা সবসময় আমাদের দেশে ছিল, কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তো আমাদের একটা প্রবণতা আছে যে আমরা যখনই কোনো রোগ হয়, বিশেষত স্কিন ডিজিজের ক্ষেত্রে, আমরা সেলফ মেডিকেট করি। অর্থাৎ দোকানে গিয়ে একটা ওষুধ নিয়ে নিলাম, বা বাসার কেউ বলল, কোনো বন্ধু বলল, সেই রোগটা আমার হয়েছে কিনা সেটা না বুঝেই আমরা ওষুধটা ইউজ করি, কিংবা একটা মলম, কিংবা একটা ট্যাবলেট। আর তার থেকে বড় কথা হচ্ছে যে যদি ডাক্তার দেখাইও, যতদিন ট্রিটমেন্ট দিয়েছে ফলোই করতে চাই না, যখনই একটু কমে যায় আমরা ছেড়ে দেই। তো স্ক্যাবিজের এই কারণে এত বেশি ছড়িয়েছে। স্ক্যাবিজের স্পেসিফিক ট্রিটমেন্ট আছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে ট্রিটমেন্ট করতে হয়। আমাদের দেশের এই দুটো কারণে স্ক্যাবিজ এত ছড়িয়েছে। এই ইনকমপ্লিট ট্রিটমেন্ট এবং ম্যাল ট্রিটমেন্টের কারণে এটা এরকম জটিল হয়েছে। আর অর্গানিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি সঠিক ওষুধ দিয়ে না মারতে পারেন, এরা রেজিস্ট্যান্ট হয়ে যায়। তখন দেখা যায় যে কোনো ওষুধে কাজ হচ্ছে না। দিস ইজ দ্য রিজন। এই কারণগুলোতেই আমাদের দেশে বর্তমানে স্ক্যাবিজের এরকম একটা বিপর্যয় আমি বলবো চলছে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের প্রথম উপায় হচ্ছে জনসচেতনতা। আমরা যেটা করছি, সরকারি হসপিটালে, প্রাইভেট হসপিটালে, আমাদের চেম্বারে যখনই আমরা স্ক্যাবিজের রুগী পাচ্ছি, আমরা একটু সময় নিয়ে কাউন্সেলিং করছি। প্রথমত রোগের প্রকৃতিটা বোঝাচ্ছে যে এটা ছোঁয়াচে রোগ, সবার মধ্যে যাচ্ছে। আপনি একা ট্রিটমেন্ট করলে হবে না, আপনার বাড়ির অন্যদের করতে হবে, আপনার প্রতিবেশী যাদের সাথে আপনার ওঠা বসা আছে, আপনি হোস্টেলে থাকলে অন্য মেম্বার্সদের, আপনি যদি মেসে থাকেন অন্যদের, আপনার অফিসে যদি অন্য কলিগদেরও থাকে, ট্রিটমেন্টটা একসাথে শুরু করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, হাইজিন মেইনটেনেন্স, বিছানার চাদর, বালিশের কাপড়, কাভার, আপনার পরিধেয় কাপড় চোপড় সব গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে ধুতে হবে। ফ্লোর মেঝেও পরিষ্কার রাখতে হবে ডিসইনফেক্ট করার জন্য। আর সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টটা নেন। যতদিন বলছে ততদিন ট্রিটমেন্ট নেন। এই বিষয়গুলোর দিকে আমরা খুব বেশি জোর দিচ্ছি। তাতে ফল হচ্ছে না যে তা না, তবে একটু সময় লাগবে। আচ্ছা, বাংলাদেশ হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশ। আমরা জানি যে এখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি গরম পড়ে। দেখা যায় মাঝে মাঝে শীতকাল বা বর্ষাকাল, সেখানেও অনেক গরম আসলে ওয়েদারটা। তো এই গরমকালে চর্মরোগের একটা প্রকোপ বা প্রবণতা কিন্তু দেখা যায়। কি কি ধরনের রোগ হতে পারে গরমের সময়? স্কিনে আসলে সিজন অনুযায়ী অনেক ডিজিজ হয়, যেটা ওই সিজনে স্পেসিফিক হয়। গরমে যেটা হয়, আমাদের হিউমিডিটি বেশি, আর্দ্রতা বেশি, যার কারণে দেখা যায় যে ঘামাচি হয় অনেক বেশি। তারপর ফাঙ্গাল ইনফেকশন, আমরা যেটাকে বলি দাঁত, শরীরের ভাঁজগুলোতে দাঁত হয়। এই দুটা রোগ অনেক বেশি দেখা যায়। তো একটা ছত্রাকের সংক্রমণ, একটা ঘামাচি। এক্সিমা প্রবণতা বাড়ে, একনি বাড়ে অনেকের ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মুখে ব্রণের একটা প্রবলেমও হয়। তো এই রোগগুলো মূলত দেখা যায় গরমকালে বেশি হয়। আচ্ছা, দাঁতের কথা যেহেতু বললেন, দাঁত সম্পর্কে একটু শুনবো। এটা আসলে কি ধরনের রোগ, লক্ষণগুলো কি? দাঁত ওই স্ক্যাবিজের মতো একটা ছোঁয়াচে রোগ। আচ্ছা, এবং এটাও বাংলাদেশে অনেক কমন। এবং স্ক্যাবিজের মতোই বাংলাদেশে এখন দাঁতেরও একটা বিপর্যয় চলছে।
প্রতি ঘরে ঘরেই দেখি যে একজন দুজন এই দাঁতে আক্রান্ত, এবং এটাও দেখা যায় একজনের হলে সবার ছড়িয়ে যায়। এটা বোঝার উপায় হচ্ছে যে এটা মূলত শরীরের ভাঁজে হয়, যেমন আমাদের গ্রোয়েন বা কুচকিতে, বগলে জিনিসটা কিরকম হয় যে গোল একটা ছোট গোটা হয়, এটা ছড়িয়ে গিয়ে রিংয়ের মতো তৈরি করে। আমরা অনেক সময় এটাকে রিং ওয়ার্ম বলে থাকি। এই গোল যে ছড়িয়ে গেল অনেক চুলকায়, এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই চুলকালে রোগীরা একটু আরাম পান, যার ফলে এটাতে চুলকাতে থাকেন, যার ফলে দেখা যায় এটা ছড়াতে থাকে। এটাই হলো দাঁত চেনার উপায় আর কি। জি, আচ্ছা, এটা থেকে আসলে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে? একটা হচ্ছে যে আমার যে হিউমিডিটি যেহেতু বেশি গরমকালে, আমার ঘামটা মুছে ফেলতে হবে, ড্রাই রাখতে হবে। বিশেষ করে শরীরের ভাঁজগুলোকে ড্রাই রাখার জন্য আমরা পাউডার ইউজ করতে পারি, আমরা বারবার মুছতে পারি, একটু ঢিলে ঢালা সুতির পোশাক পরতে পারি, কাপড় বিশেষ করে আন্ডার গার্মেন্টসগুলো চেঞ্জ করতে হবে, এবং এই ক্লিনলিনেসটা ইম্পর্টেন্ট। আর যদি দাঁত হয়েই যায়, দাঁতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাল ট্রিটমেন্ট হয় বাংলাদেশে। যেটা হয় যে ওই ওষুধের দোকানে গিয়ে একটা ওষুধ ওনারা ব্যবহার করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টেরয়েড কন্টেনিং মেডিসিন ব্যবহার করছেন, এতে দাঁতটা ছড়িয়ে যায়। তো দাঁত হলে যেটা করা প্রয়োজন, অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে আমরা প্রথম দিকে কিছু ব্যবহারের ওষুধ দিই, অ্যান্টিফাঙ্গাল। যদি এটাতে কাজ না হয় তাহলে কিছু খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে থাকে। স্ক্যাবিজের মতো এটাও ঠিক এই 1 মাস বা 1.5 মাস, কারো ক্ষেত্রে একটু বেশি টাইম ধরে কন্টিনিউ করতে হয়, এবং এই ট্রিটমেন্টটা কমপ্লিট করলে দেখা যায় পুরোপুরি দাঁত ছেড়ে যায়। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে একবার ভালো না হলে ওষুধ না খেয়ে তখন কিন্তু মানুষ খুবই অধৈর্য হয়ে যায় এবং এই চিকিৎসাটা কন্টিনিউ করতে চায় না। তো দাঁতের ট্রিটমেন্ট আপনি যেটা বললেন যে একবার ভালো না হলে আর আমরা অন্যভাবে চেষ্টা করি এবং একটা সময় নেই। সো এটা আসলে ভালো হতে, পুরোপুরি ভালো হতে কতদিন সময় লাগে, এবং একবার ভালো হয়ে যাওয়ার পরে আবারও কি দাঁত হওয়ার সম্ভাবনা আছে নাকি? জি, আসলে আমাদের একটা স্বাভাবিক ধারণা আছে যে ওষুধ শুরু করার পরে খুব দ্রুত যদি কোনো রোগ না সারে, তাহলে হয় চিকিৎসকের দোষ, না হলে ওষুধের দোষ। আমি বলি যে অনেক সময় রোগেরও দোষ থাকে, সব রোগ দ্রুত সারে না। তো দাঁত হচ্ছে তেমন একটা রোগ, একটু সময় নেয়। তো কমপ্লিট ট্রিটমেন্ট যদি করে ফেলা যায়, দাঁত যদি একবার সেরে যায়, এটা আরেকবার হতে পারে যদি ওই যেহেতু ছোঁয়াচে রোগ, দাঁত আছে এমন কোনো মানুষের সংস্পর্শে আসলে সেখান থেকে আবার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা দুটো অ্যাসপেক্টে ট্রিটমেন্টটা করে থাকি। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা আমরা দিচ্ছি, আর তার এই কনসিয়াসনেস, তার এই সচেতনতা বাড়ানোর জন্য আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিই যে আপনি বাড়ির যারা আছেন তাদের যদি দাঁত থাকে চিকিৎসা করাবেন, আর দাঁত এই রোগবাহী মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো মানলে দেখা যায় যে দাঁত সেরে যায়। অনেক ধন্যবাদ। এবার আবারও একটা অন্য প্রসঙ্গে চলে যাব। আমরা আমাদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা চিন্তা করলে প্রথমেই তো ত্বকের কথা বা চেহারার কথা আসে, কিন্তু সৌন্দর্যের আরও একটা বিশেষ অংশ হচ্ছে চুল। আমরা অনেক দিন কিন্তু বুঝতেই পারিনি যে চুল ভালো রাখার জন্য বা থাকার, মানে চুলটাকে সুন্দর রাখার জন্য মাথার যে ত্বক, সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা একটু জানবো যে চুল পড়ে যাওয়ার পেছনে মাথার ত্বক বা স্ক্যাল্পের যে গুরুত্ব, সেটা কি? চুল পড়া একটা বিশাল সমস্যা, এবং চুল যখনই পড়তে থাকে, যে বয়সই হোক, মানুষ উদ্বিগ্ন হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এবং চুল পড়ার আসলে মন খারাপ হওয়ার কোনো বয়স নাই। আমি অনেক বয়স্ক মানুষদেরও দেখেছি যে চুল হারিয়ে যাওয়ার দুঃখটা তাদের আছে। তো এখন আমাদের চুল পড়ার অনেকগুলো ধরন আছে, তার মধ্যে বিশেষ একটা ধরন আছে যেটাকে আমরা ফ্লুভিয়াম বলে থাকি। এক্ষেত্রে দেখা যায় মাথার ত্বকের হেলথটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মাথার ত্বকে অনেক ধরনের রোগ হয়, যেমন আমরা যেটাকে ড্যান্ড্রাফ বলে থাকি, বা সেবোরিক ডার্মাটাইটিস, বা খুশকি হয়। অনেকের ক্ষেত্রে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হয়, এক্সেসিভ অয়েল হয়। এই বিষয়গুলো থাকলে দেখা যায় যে হেয়ারের হেলথ ডিস্টার্বড হয়, হেয়ার পড়ে, গ্রোথ কমে যায়। স্ক্যাল্পের বিভিন্ন সমস্যার কারণে যে চুল পড়ার ঝামেলাটা তৈরি হয়, সেটার থেকে আসলে পরিত্রাণের উপায় কি? কি চিকিৎসা রয়েছে? আসলে চুল পড়া স্ক্যাল্পের সমস্যা একটা কারণ, হরমোনাল ইস্যুজ আছে, আরো অনেকগুলো বিষয় আছে। আমরা প্যাটার্ন হেয়ার লস বলি, যেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে হয়। ছেলেদের ক্ষেত্রে মাথার দুপাশ দিয়ে চলে যায়, তারপর মাথা টাক হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে শীতই বড় হতে হতে টাক হয়ে যায়, হেয়ার লাইন পেছনে চলে যায়। এই ট্রিটমেন্ট কতগুলো সেট ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে কারণগুলো বের করার চেষ্টা করি, তার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, মানে অ্যানিমিয়া আছে কিনা, এই বিষয়গুলো কারেক্ট করা প্রয়োজন। আর আমরা কিছু ওষুধ খাওয়ার এবং ব্যবহারের দিয়ে থাকি, যেমন মিনক্সিডিল একটি ওষুধ আছে, যেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেওয়া হয়, খুবই কার্যকরী একটি ওষুধ। এর পাশাপাশি কিছু খাওয়ার ওষুধ আছে, এটা নারী পুরুষের ক্ষেত্রে ভেদাভেদ আছে। যেমন ফিনেস্টেরাইড, ডিউটাস্টেরাইড জাতীয় ওষুধগুলো ছেলেদের ক্ষেত্রে দেই, মেয়েদের ক্ষেত্রে কিছু এরকম খাবারের ওষুধ আছে।
আর এর পাশাপাশি এই ওষুধ এবং স্প্রের পাশাপাশি অনেক সময় দেখা যায় আরও কিছু ইন্টারভেনশনস করে থাকি, যেমন আমরা পিআরপি থেরাপি করি, লেজার বা লো লেভেল লাইট থেরাপি আছে, তারপর আমরা এখন স্টেম সেল থেরাপি করছি, ট্রান্সপ্লান্ট আছে। তো এই ট্রিটমেন্টগুলো সাধারণত আমরা হেয়ারের জন্য দিয়ে থাকি। আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্টের কথা যেহেতু চলেই আসলো, আমি একটু জানতে চাই যে এখন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে বাসের গায়েও একটা পোস্টার লাগানো থাকে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়টাকে এতটাই সহজ বা সহজলভ্য? আসলে ট্রান্সপ্লান্ট সহজ কিনা সেটাতে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই যে ট্রান্সপ্লান্ট কার্যকরী কিনা বা কখন করতে হবে। বেসিক্যালি দেখা যায় যে আমরা যেটা করি যে প্রোগ্রেসিভ হেয়ার ফল যখন হচ্ছে, ওষুধ কাজ করছে না বা হেয়ার ফলিকুল নাই, যার কারণে ওখান থেকে রিজেনারেট করছে না, টাক হয়ে আছে, ওই সময়টাতে আসলে আমরা ট্রান্সপ্লান্ট করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এটা সহজ যদি প্রশিক্ষণ ঠিক থাকে অবশ্যই সহজ, কিন্তু এইটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি যে সেট আপে করছেন, যে ডক্টর করছে তার এটা ট্রেনিং, স্ক্যাল্প সম্পর্কে তার নলেজ, তার ডার্মাটোলজিক্যাল যে ইস্যুসগুলো আছে সেগুলো সম্পর্কে তার দক্ষতা, এবং আমি যেই সেট আপে, এটা একটা সার্জারি, এটা একটা সার্জারি, টোটাল সার্জারি। সো আমার এই সার্জিক্যাল যে এনভায়রনমেন্টটা আছে সেটা কতখানি ঝুঁকিহীন, অর্থাৎ আমার এখানকার স্টেরিলিটি, আমরা যেটাকে বলি জীবাণুমুক্ত অবস্থা কেমন, আমার এখানকার অ্যানেস্থেশিয়া যে দিচ্ছি সেই প্রসেসটা কেমন আছে, এবং পোস্ট ট্রান্সপ্লান্ট কেয়ার, অর্থাৎ এই ট্রান্সপ্লান্ট সার্জারি পরবর্তী যে কেয়ারটা আছে সেটা কতখানি স্কিলফুল, এই সবগুলো বিষয় কিন্তু খুব প্রয়োজন। সুতরাং এটা আসলে যেখানে সেখানে করার বিষয় নয়, এটা একটা বিশাল টিম ওয়ার্ক, একজনের হাতে সম্ভব না। যেমন আমরা লেজার এক হাতে করতে পারি, পিআরপি এক হাতে করতে পারি, ট্রান্সপ্লান্ট ইটস এ টিম ওয়ার্ক, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই ট্রান্সপ্লান্ট করতে হবে যারা করছেন, এবং যারা এই সেবাটা নিচ্ছেন তাদেরও এই বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন যে আপনি যেখানে করতে যাচ্ছেন এই বিষয়গুলোর ক্ষেত্রে সেই আপনার সেই নিশ্চয়তা আছে কিনা। যে আচ্ছা, মানে মোটামুটি জটিল একটা প্রক্রিয়া, তো আমার মনে হয় যে একদম বুঝে শুনে তারপরে কাজটা যাওয়া উচিত। আর আমি একটু খরচের ব্যাপারে জানতে চাইবো, এটা কি খুবই ব্যয়বহুল? আসলে ব্যয়টা নির্ভর করে কতগুলো ট্রান্সপ্লান্ট মানে ফলিকল লাগবে। আমরা যেটা করি, আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা একটু মাপ ঝোঁক করি, এখানে এটা ওই অঙ্ক করার মতো আর কি, স্কেল বসিয়ে মাপতে হয়। তো আমরা সাধারণত হিসাব করি যে একটা সাধারণ স্বাভাবিক ত্বকে, মাথার ত্বকে দেখা যায় যে 1 স্কোয়ার সেন্টিমিটারে 70 থেকে 80টা ফলিকল থাকে। যখন পড়ে যায়, আমরা যখন ট্রান্সপ্লান্ট করি আমাদের টার্গেট থাকে 35 to 40 ফলিকল আমরা 1 সেন্টিমিটার স্কোয়ারে দিব। এটাই আপনাকে একটা ইমপ্রেশন দিবে যে আপনার মাথার চুল আছে। তো এইটা করতে গেলে কতটুকু খালি আছে, কতটুকু লাগবে, প্লাস তার হেয়ার লাইন, এক একজনের হেয়ার লাইন একরকম, তো আমরা সবাইকে কিন্তু একই লাইনে করতে পারবো না, তাহলে আর্টিফিশিয়াল লাগবে। এই হিসাব নিকাশ করেই হিসাবটা করা হয়। তো চার্জটা আসলে ফলিকুল বেস করা হয়, এই যার যতটুকু লাগছে সেই অনুযায়ী তার দাম। তবে আমি একটা কথা বলবো যে দামের ব্যাপারটা এখন অনেকটাই সহজলভ্য হয়েছে, কারণ আমরা যেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতাম আগে এগুলো এক্সপেন্সিভ ছিল, তো এটার দাম যখন কমে এসছে এটার খরচও কমে এসছে। একই প্রশ্ন আবারও আমার মাথায় এসছে যে এটা আসলে কতদিন থাকবে, যেহেতু ন্যাচারালি আবারও হেয়ার গ্রোথটা হচ্ছে, এই ন্যাচারাল চুলগুলো কি আবারও ন্যাচারাল নিয়মেই পড়ে যাবে নাকি এটা লং লাস্টিং করে? আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে। যদি ছেলেদের কথাই বলি, এটাতে দিয়ে বোঝানো সহজ, মাথাটা যদি দেখা হয়, একটা মিড লাইন আছে, মিড লাইনের সামনের চুলগুলো সামনের দিকে থাকে, পেছনের গুলো পেছনের দিকে ডিরেকশন থাকে। তো এই পেছনের যেটা, এটাকে আমরা অক্সিপিটাল রিজিয়ন বলি, এইটা আসলে ইউনিভার্সাল ডোনার, এই চুলগুলো পড়ে না। আপনি খেয়াল করে দেখবেন টাক মাথার মানুষ আপনার ফ্যামিলিতে থাকলে আশেপাশে সারা মাথায় চুল নাই, পেছনে চুল আছে, তো এই চুলগুলো আমরা লাগাই। সুতরাং তারা রিলেটিভলি ইমিউন টু ফল, এই কারণে এটা লং লাস্টিং করে। তারপর এটা যে পড়বে না তা না, বাট এটার লংজিভিটি অনেক বেশি, সো এটা টিকে যায়। আর অনেকে জিজ্ঞেস করেন যে ও অন্য কারো হেয়ার কিনা, এটা তার নিজের হেয়ারই লাগানো হচ্ছে, জাস্ট এটার স্থান পরিবর্তন করা হচ্ছে, আর কিছু না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রসঙ্গে আসি, সেটাও চুলের বিষয়েই, সেটা হচ্ছে যে কিছু ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় এখন, যেটা ব্যবহার করলে মানে বলা হয়ে থাকে যেটা ব্যবহারে আসলে চুল রিগ্রোথ হয় বা হেয়ার গ্রোথ আবার মানে রিজেনারেট হয় চুলগুলো। তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো নিডলিং, কিছু ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় যেগুলো আসলে আমরা যারা মানে বিউটিফিকেশনের সাথে যারা জড়িত তারাও ব্যবহার করেন, আমরা যারা সাধারণ মানুষ তারাও এখন এটা খুব সহজলভ্য আমাদের হাতের কাছে রয়েছে এবং এটা নিয়ে আমরা ব্যবহার করি। মাইক্রো নিডলিংটা কি, এটা প্রথমে শুনবো, এবং এই যে ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায় বাজারে সেগুলো আসলে ব্যবহার করার কোনো সঠিক পদ্ধতি আছে কিনা বা এটা সেফ কিনা। ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুবই এখন প্রচলিত একটা শব্দ মাইক্রো নিডলিং। আমার কাছে প্রাইভেট চেম্বারও যত রোগী হেয়ারের জন্য আসেন, ওষুধ লেখার পরে লাস্ট
কোশ্চেনটা করেন আমি কি মাইক্রো নিডলিং করবো কিনা। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে মাইক্রো নিডলিং নামটাই বোঝা যাচ্ছে, নিডল থাকে ছোট ছোট নিডল, এই জন্য মাইক্রো নিডলিং বলে। দেখা যায় যে 0.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার। নন মেডিকেল গ্রেড যেগুলো সহজলভ্য যে কেউ ইউজ করে সাধারণত এতটুকু হাইটের হয়ে থাকে। আমরা মেডিকেল গ্রেডগুলো আরেকটু বড় হয়। আমরা স্ক্যাল্পের ক্ষেত্রে যেটা হয় যে যদি এটা স্ক্যাল্পে এটাকে রোল করা হয়, এরা মাইক্রো হোল করে, ছোট 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 হোল হয়ে ছোট ছোট ব্লিডিং পয়েন্ট হয়। তো বলা হয় যে এটা ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, তো সেখান থেকে হেয়ার ফলিকুলগুলো একটু ব্লাড সার্কুলেশন বেশি পায়, সেক্ষেত্রে গজায়। অনেকে যেটা করতে চায় যে মিনক্সিডিলটা দিয়ে তারপর মাইক্রোনিডলিং করেন যেন এটা ভেতরে যায়, পেনিট্রেশন বেটার হয়। তো এই ক্ষেত্রে যেটা আমি বলতে চাই যে মিনক্সিডিল যদি মাথায় দেওয়া হয় তারপরে এক্সট্রা মাইক্রোনিডলিংয়ের এক্সট্রা অ্যাডেড বেনিফিট আসার সম্ভাবনা খুব কম। মিনক্সিডিল নিজে অ্যাবজর্ব হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন এখানে রোল করছেন, এখানে হোল হচ্ছে, ব্লিডিং হচ্ছে, সো এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে এন্ট্রি, এখান থেকে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু ভেতরে ঢুকে ইনফেকশনের চান্স থাকে। সুতরাং আপনি যখন এটা করবেন আপনার এটার পরিষ্কার পরিচ্ছন্নতা, স্টেরিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এইটা একটা বিষয় দিকে খেয়াল রাখতে হয় যে এটা যে একেবারে ম্যাজিক্যাল ট্রিটমেন্ট এমন কিছু নয় আসলে। আর সব ধরনের হেয়ার ফলেও এটা যে ট্রিটমেন্ট কাজ করবে সেটাকে বলা যাবে না। আচ্ছা, তার মানে হচ্ছে যে যে কেউই আসলে এটা ব্যবহার শুরু করাটা করলে ঠিক হবে না। সেটা হিতে বিপরীত হতে পারে, রাইট, কখনো কখনো ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। জি, একটু হেয়ার বোটক্স সম্পর্কে জানতে চাইবো। রাইট, হেয়ার বোটক্স কি এবং কারা করবেন? এইটাও একই কথা, হেয়ার ফলের একটা অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে রিসেন্টলি এটা ইউজ করা হচ্ছে। যে এটার উদ্দেশ্য ওইটাই যে এখানে এই যে মাসেলগুলোর মধ্যে আমরা ইনজেক্ট করা হয়, তো এটার মেইন ইয়েটাই হলো যে এই বোটুলিনাম টক্সিন ইনজেকশন দেওয়া হচ্ছে, এখানে সার্কুলেশন বাড়বে, হেয়ার ফলিকুলগুলো রিজেনারেট করবে। এটা একটা অ্যাডজুভেন্ট, এখনও আমি বলবো যে এক্সপেরিমেন্ট বেইজে আছে, একেবারে যে মোটা দাগে রিসার্চ বেইজে খুব রাতারাতি বা খুব ম্যাজিক্যাল কোনো ড্রামাটিক রেসপন্স হচ্ছে তেমন নয়। তবে আমাদের হেয়ার ট্রিটমেন্টের প্রচলিত চিকিৎসা পদ্ধতির সাথে অনেকের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, তবে এটা অবশ্যই পেশেন্ট স্পেসিফিক, সর্বসাধারণের জন্যই প্রযোজ্য নয়। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। এবার আবারও চলে আসছি ফেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফেস ফিলার। আমরা এখন অনেক শুনি ফেস ফিলারের কথা, এবং আমরা এখন মনে করি আসলে যে অনেক বেশি দিন সুন্দর থাকার জন্য এগুলো খুবই জরুরি। এবং যারা আসলে মিডিয়ার সাথে জড়িত, সিনেমা বা নায়ক নায়িকা রয়েছেন তাদেরকে দেখি, এবং অনেকে সাধারণ মানুষ অনেকেই মনে করেন যে এরকম যদি হওয়া যেত। ফিলারের কাজটা কি, কতটুকু নিরাপদ? ফিলার হচ্ছে একটা হায়ালুরোনিক অ্যাসিড বেসিক্যালি। আমাদের ফেসে আমাদের যে কানেকটিভ টিস্যু থাকে, যেটা আমাদের ফেসের এই প্লাম্প লুকিং বা ফুলনেসটাকে ক্রিয়েট করে, এটা বয়সের সাথে সাথে ক্ষয়ে যায় বা ধরেন যে ডিসপ্লেসড হয়ে যায়, যার ফলে ফেসটা ফ্ল্যাট হতে থাকে। এবং এই ফ্ল্যাট ফেস এইজিংয়ের একটা সাইন। তো ফিলার যেটা করে আর্টিফিশিয়ালি আমরা ওইখানে ওই হাইলোরিক অ্যাসিডটা দেই, এবং এটা ওই অনেক বেশি এটার হাইগ্রোস্কোপিক, মানে এরা ওয়াটার টানে, যার ফলে এটা ভলিউমাইজড হয়, হয়ে পানি ধরে রাখে। তো আমাদের যেই অরিজিনাল আমাদের যে হাইলোরিক কাজ ছিল পানি ধরে রাখা, এটাও তাই করে আমাদের স্কিনটা টান টান হয়, আমাদের স্কিনের যে ইউথফুলনেসটা চলে আসে। তো অনেকগুলো কোম্পানির আছে, আমরা বাইরের কোম্পানি ইউজ করি, আমাদের দেশে ফিলার তৈরি হয় না। তো এটাকে ইনজেক্ট করা হয় আমাদের স্কিনের ত্বকের ভেতরে বিভিন্ন লেয়ারে। এটা যদি স্কিল হ্যান্ডে না করা হয়, ইট হ্যাজ রিস্ক হচ্ছে যদি এইটা করতে গিয়ে ব্লাড ভেসেলে খোঁচা লাগে, ফিলারটা যদি ব্লাড ভেসেলের ভেতরে যায়, জটিলতা তৈরি হতে পারে। আপনি কতটুকু দিচ্ছেন ফিলার, কতটুকু লাগবে, অ্যাসিমেট্রি তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় তার স্কিন অনেক স্যাগিং, সেখানে ফিলার দেওয়া হচ্ছে, কিন্তু ফিলারটা ধরে রাখার মতো তার স্কিনের স্ট্রাকচার নাই, আমরা যেটাকে পিলার বলি। যেখানে আপনি দিলেন ফিলারটা, সেখান থেকে নিচে নেমে চলে আসলো, ডিসপ্লেসড হলো। তো এই জিনিসগুলো মাথায় রেখে করলে ফিলার বিশেষ করে মিড ফেজ ভলিউমাইজেশনের জন্য খুবই ভালো একটি ট্রিটমেন্ট। এটার মাধ্যমে বয়সের ছাপগুলোকে কমিয়ে ফেলা যায়, তারুণ্য ফিরিয়ে আনা যায়। তবে এটা ওই পার্মানেন্ট নয়, আপনাকে 1.5 বছর, ক্ষেত্র বিশেষে 2 বছর, কখনো 1 বছর পরে রিপিট করতে হয়, কখনো কোনো ফিলারের ক্ষেত্রে 9 মাস পরেও রিপিট করা লাগে। আচ্ছা, এটা কতটুকু সেফ সেটা যদি বলেন। সেফটি আমি যেটা বলছিলাম, সেফটি পুরোটাই ডিপেন্ড করছে যে অপারেট করছে তার ওপর। স্কিল হ্যান্ড যদি হয়, আমি কোন লেভেলে দিচ্ছি, কোথায় আমি ফিলারটা বসাচ্ছি, আমার এখানে কোনো ভাইটাল স্ট্রাকচার ইনজুরি হচ্ছে কিনা, আমার ব্লাড ভেসেল, ফেস, আমি যেটা বলবো আপনাকে যে ফেস হচ্ছে সবচেয়ে বেশি ভাস্কুলার এরিয়া। মানে আমরা যদি ফেসের মানে ব্লাড ভেসেলের ছবি দেখাই, আপনি শুধু লাল, এখানে নেটের মতো ব্লাড ভেসেল। তো এখানে ওই ব্লাড ভেসেল
ইনজুরি হয়ে গেলে ফিলার বাইরের একটা সাবস্টেন্স অনেক ভারী, এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। নার্ভ ইনজুরি হচ্ছে কিনা, আমি ঠিক মতো এই জিনিসটা। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট হাইপার সেন্সিটিভ থাকে, অতি সংবেদনশীল, রিঅ্যাক্ট করে বসলো। তো এইটা হলো বিষয়টা। কিন্তু যদি স্কিল হ্যান্ডে করা যায়, আর আরেকটা হচ্ছে ইনফেকশনের চান্স, মানে আমার এখানকার পুরো ফেসটাকে আগে ডিসইনফেক্ট করে নিচ্ছি কিনা, এবং পোস্ট ফিলার বা পোস্ট প্রসিডিউর কিছু নিয়ম কানুন আছে, এই জিনিসগুলো যদি প্রোটোকল ফলো করা হয়, ইজ এ ভেরি সেফ প্রসিডিউর। আর যদি প্রোটোকল কোনোভাবে ভেঙে যায়, বিপত্তি হতেই পারে, তাহলে বিপত্তি হওয়ার সম্ভাবনা আসলে। মুখের তিল একটা সময় সৌন্দর্যের প্রতীক হিসেবেই ধরা হতো, এবং মুখে তিল থাকলে সেটা নিয়ে আসলে মানুষ গর্বও করত। তো এখন আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত তিলের সমস্যা দেখা দিচ্ছে, এবং সেটা একটা আসলে বড় ধরনের রিস্ক ফ্যাক্টরের দিকেও চলে যায় মাঝে মাঝে। তো এটার ব্যাপারটা জানতে চাইবো যে মুখের তিল কতটুক পর্যন্ত সৌন্দর্য, আর তারপরে কতটুক মানে কত বেশি হয়ে গেলে আসলে এটা একটা ঝামেলা। রাইট, তিল এখনো সৌন্দর্যেরই প্রতীক, তবে তিলের সংখ্যা বেশি হলে সৌন্দর্য ব্যাঘাত ঘটে অনেক সময়। তো সেটাই হলো বিষয়। তো আমাদের কাছে তিল নিয়ে অনেক পেশেন্ট আসেন, তো স্পেসিফাই করে দেন যে আমার এই তিলটা থাকবে, এইগুলো চলে যাবে, এটা ছোট করে দিতে হবে। দেয়ার আর সো মেনি ডিমান্ডস, তো সবগুলো ফিল আপ করা সম্ভব, অসম্ভব কিছু না। একটা বিষয় হলো কি, অনেক সময় স্কিনে ক্যান্সার হয় ফেসে, ওটাও শুরু হয় তিলের মতো করে। তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে ওই জিনিসটা আছে কিনা। আমি গতকালকে একটা পেশেন্ট দেখছিলাম, একই অবস্থা। তো জিনিসটা হলো কি, যে কতগুলো জিনিস আমরা বলে দিই যে আপনি কখন বুঝবেন যে আপনি নিরাপদে আছেন। ধরেন আপনার তিলটা বড় হচ্ছে না, বা আকার যেটা বলি শেপ রাউন্ড আছে, এটার বিকৃতি ঘটেনি, কালার চেঞ্জ হচ্ছে না, কোনো ব্লিডিং নাই, ব্যথা নাই, দ্যাট মিনস ইউ আর সেফ। ওই সাইনগুলো হচ্ছে ক্যান্সারের লক্ষণ। এই সব তিলে যে ক্যান্সার হয় তা নয়, এবং ফেসের ম্যাক্সিমাম তিলেই নিরাপদ, মানে বিনাইন, এখান থেকে ক্যান্সারের চান্সেস কম। আর আরেকটা বিষয় হলো আমাদের স্কিন যে টাইপ, এশিয়ান স্কিন, আমরা যে এটাকে স্কিন টাইপ 4 বলি বা 5 বলি, আমরা জেনেটিক্যালি স্কিন ক্যান্সারের থেকে নিরাপদ। হোয়াইট স্কিনে যত ক্যান্সার হয় স্কিনের, আমাদের তার থেকে অনেক কম হয়। এইটা হলো বিষয়। তো তিল অনেকগুলো ওয়েতে রিমুভ করা যায়। একটু বড় হলে আমরা সার্জিক্যালি রিমুভ করি, আমরা লেজার করতে পারি, কখনো কোনো ক্রায়োথেরাপি আছে। এই ডিফারেন্ট প্রসিডিউর কোনটা কোথায় লাগবে এটা তিলের টাইপের উপর নির্ভর করে। আচ্ছা, ত্বকের আরও একটা সমস্যা হচ্ছে এক্সিমা। এক্সিমার ব্যাপারে আপনার কি বলার আছে? এক্সিমাটা হচ্ছে এক ধরনের প্রদাহ বা ইনফ্ল্যামেশন বলে, খুবই কমন একটা প্রবলেম। তো এক্সিমার ক্ষেত্রে দুটো বিষয় আছে, আমি আগে এই দুটো বলে নিই। এক হচ্ছে এক্সিমা ছোঁয়াচে নয়। আচ্ছা, রোগীদের একটা ভুল ধারণা আছে যে এক্সিমা ছোঁয়াচে, এক্সিমা হলে আর কাছে যেতে চায় না ভয়ে। দুই হচ্ছে এক্সিমা সেরে যায়, এই ভুল ধারণাও আছে যে এক্সিমা সারে না। এক্সিমাটা কেমন হয়, যে বিভিন্ন কারণে হতে পারে। যেমন কোনো কিছুর কন্ট্যাক্টে, জুতা থেকে চামড়া একটা ছোট গোটা হলো, পায়ে একটা গোটাটা বড় হয়ে গিয়ে শক্ত কালো হয়ে গেলে অনেক চুলকায়, এটা একটা এক্সিমা। কোনো একটা অর্নামেন্টস পরেছে, সেখানে প্রথমে লাল হয়ে কালো হয়ে এরকম গোটা হয়ে গেল, এটা একটা এক্সিমা। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় শরীরের কিছু অ্যালার্জি সেল বেশি আছে, তখন দেখা যাচ্ছে শরীরের ভাঁজগুলো বা ফেসে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, চুলকায়, গোটা হয়। তো এই মূলত এক্সিমা এরকমই, কোনো কিছুর কন্ট্যাক্টে হতে পারে, বা ব্লাড সেলের অ্যালার্জি সেলের আধিক্যের কারণেও হতে পারে। তো এইটাই হচ্ছে এক্সিমা, এবং এটা খুব সহজেই আসলে চিকিৎসকের পরামর্শ নিলে সেরে যেতে পারে যদি আর্লি স্টেজে ট্রিটমেন্ট নেওয়া হয়। তাহলে দেখা যায় যে অল্প ওষুধেই কমে যায়। তো কিন্তু হয় কি, এক্সিমা রিকার করে। এখন আসলে অনেক ক্ষেত্রে আমরা বুঝি না যে কেন হচ্ছে। যেমন অকুপেশনাল এক্সিমা আছে, যেমন রাজমিস্ত্রির কাজ করছেন, সিমেন্ট ধরলেই এক্সিমা হয়। এখন উনি এই কাজটা ছাড়া আর কোনো কাজ পারেন না, তো উনি যতবারই ওইটাতে যাবেন ওনার এক্সিমাটা ফেরত আসবে। পানি থেকে এক্সিমা হয়, যারা ফিশ হ্যান্ডেল করে, যারা রান্নার সাথে জড়িত, যারা ভেজিটেবল হ্যান্ডেল করে, পানি ধরতে হচ্ছে, হাতে এক্সিমা হচ্ছে। এখন এইটা ট্রিটমেন্ট করার পাশাপাশি আমার যেই উপাদান থেকে এক্সিমা হচ্ছে ওখান থেকে আমার দূরে যেতে হবে। আমাদের অনেক পেশেন্ট আছে যাদের হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান থেকে এক্সিমা হয়ে যায়। আচ্ছা, তারপর কসমেটিক্স থেকে হচ্ছে। তো যেটাতে বোঝার উপায় কি, যে আসলে কোন জিনিসটা আমাকে এফেক্ট করছে? এটা কিছু ব্লাড টেস্ট আছে, কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা করি, অ্যালার্জি প্রোফাইল করা হয়, প্রিক টেস্ট আছে। এই টেস্টগুলোর মাধ্যমে কিন্তু প্যাচ টেস্ট আছে, আমরা বের করে ফেলতে পারি কিসে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে প্রপার হিস্ট্রি যদি নেওয়া হয় তাহলে আমরা বের করে ফেলতে পারি। বিপত্তিটা হয় কি, যদি ওই উপাদানটা আনঅ্যাভয়েডেবল হয়। যেমন আমাদের অনেক পেশেন্ট আছে যে পানি থেকে এক্সিমা হচ্ছে, কারণ আপনি পানি ছাড়া তো থাকার কোনো সুযোগ নাই, তো বা প্রফেশনাল কারণে হচ্ছে, বাট ওই প্রফেশনকে তার ছাড়ার
আর উপায় নাই, তখন দেখা যায় রিপিট করে। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা দীর্ঘমেয়াদী করতে হয়, বাট এক্সিমা ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। একটু জানবো যে আমরা ফেস ওয়াশ ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, প্রসাধনীগুলোতে ইউজ করতেই হয় আমাদের, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনের যে ধরন, সেই ধরন অনুযায়ী আমরা আসলে বাঁচতে পারি না, সেই কারণে অনেক সময় স্কিনের প্রবলেম দেখা দেয়। তো একটু যদি বলবেন যে কোন স্কিনে আসলে আমরা কিভাবে নির্ধারণ করব যে আমি কি ধরনের ফেস ওয়াশ বা শ্যাম্পু ব্যবহার করব? জি, আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটাতে যাওয়ার আগে আমি বলতে চাই যে আসলে ফেস নিয়ে আমাদের একটা ধারণা আছে, অনেক কিছু করতে হবে। তো আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসেন, সানস্ক্রিন, তারপর ময়েশ্চারাইজার, ডাবল ক্লিনজিং, টোনার, সেরাম, আরও অনেক কিছু। তো এত সময় পাওয়া মুশকিল, আমাদের স্কিনে এত কিছু প্রয়োজন নাই। আমাদের স্কিনের নিজস্ব ক্যাপাসিটি আছে টু ক্লিনজ, এভাবেই আমাদের স্কিনটা বানানো। তো খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। তো লেস ইজ গুড, এটা হলো প্রথম ইনফরমেশন। আর যে জিনিসগুলো প্রয়োজন, যেমন আমার ফেসটা অয়েলি না ড্রাই, যদি অয়েলি হয় তাহলে অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ইউজ করতে হবে, যদি ড্রাই হয় তাহলে ময়েশ্চার হোল্ডিং ফেস ওয়াশ ইউজ করতে হবে। যদি অয়েলি হয় তাহলে আমি এমন সানস্ক্রিন দেবো যেটা ম্যাট ফিনিশ দিচ্ছে বা স্প্রে বেসড। আমার যদি ড্রাই হয় তাহলে জেল বেসড হলে ভালো, ক্রিম বেসড হলে ভালো। এই ছোটোখাটো জিনিসগুলো চেঞ্জ করা দরকার। আমার অয়েলি ফেসে ময়েশ্চারাইজারের দরকার নাই, আমার ড্রাই ফেসে দরকার আছে। আমার যদি এজিং সাইন্স আসা শুরু করে তাহলে আমি একটু হায়ালুরনিক বেস পেপটাইডগুলো ইউজ করতে পারি। আমার যদি পিগমেন্টেশন আসতে থাকে, ভাইটামিন সি, নায়াসিনামাইড দিতে পারি, সেরাম ফর্মে এটা হতে পারে। এই ছোটোখাটো জিনিসগুলো যদি একটু খেয়াল রেখে ইউজ করা যায়, একটু কারোর এক্সপার্ট কারোর পরামর্শ নিয়ে, তাহলে দেখা যায় যে ফেস খুব ভালো থাকে। আর শ্যাম্পুর ক্ষেত্রেও যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে আমরা যে শ্যাম্পুগুলো দেই, মানে যেমন মেডিকেটেড হলে কিটোকোনাজল থাকে, জিঙ্ক পাইরিথিয়ন থাকে। তো এই উপাদানগুলো যেটা করে যে স্ক্যাল্পকে ড্রাই করে। স্ক্যাল্পকে ড্রাই এই জন্যই করে যেন অয়েলটা না হয়, স্ক্যাল্পে যেন ক্লিন হয়। এই ক্ষেত্রে দেখা যায় হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে, তো ইউ ক্যান ইউজ এ কন্ডিশনার। কিন্তু আপনার স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ না থাকে, আপনি যদি এই শ্যাম্পুগুলো দেন আরও এক্সেসিভ ড্রাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি নন মেডিকেটেড সফট শ্যাম্পুগুলো ইউজ করতে পারেন। এইভাবে খেয়াল রাখলেই আমার মনে হয় ঠিক থাকবে। আপনার লেস ইজ গুড এই কথাটাতে খেয়াল আসলো, মনে পড়লো একটা কথা, সেটা হচ্ছে মায়েরা বাচ্চাদের স্কিন নিয়ে কিন্তু অনেক বেশি কনসাস থাকেন। এখন বাজারে কিন্তু বাচ্চাদের স্কিনের যত্ন নেওয়ার জন্য প্রচুর প্রসাধনী রয়েছে, এবং মায়েরা সবগুলোই ট্রাই করতে চান যাতে বাচ্চাটা সুস্থ থাকে, সুন্দর থাকে। একটু বলবেন যে বাচ্চাদের স্কিনের যত্ন নেওয়ার ক্ষেত্রে আসলে কি ব্যবহার করা উচিত বা কি খেয়াল রাখা উচিত? খুবই ভালো কথা বলেছেন যে মারা অনেক বেশি কনসার্ন থাকে। তো দেখা যায় যে বাচ্চা অনেক ঘামে, কিন্তু একটা ধারণা আছে যে বাচ্চা মানেই তাকে লোশন দিতে হবে, পাউডার দিতে হবে, লোশন দিতে হবে। এবং এই ঘামছে যখন, আপনি যখন তার উপরে আবার অয়েল বেস কিছু দিচ্ছেন, আপনার ওই ঘামের ফলিকুল বন্ধ হয়ে যাচ্ছে, ওপেনিং, ঘামাচি তৈরি হচ্ছে। সো গরমকালে যেটা হচ্ছে যে আপনি খুব বেশি ঘাম হলে আপনি পাউডার ইউজ করেন, বাট ডোন্ট গিভ এনি ময়েশ্চারাইজার, কারণ তো ময়েশ্চারাইজার দরকার নাই। আর বাচ্চাদের এমনিতে এমন কিছু লাগে না, তাকে ডিসইনফেক্ট করার জন্য আপনি একটা সাবান ইউজ করতে পারেন। আর সাবানের ক্ষেত্রে আমাদের একটা প্রবণতা আছে, আমাদের ধারণা যে এটাকে কোনো একটা স্ক্রাবার দিয়ে শরীরে ঘষতে হবে, নাহলে শরীর পরিষ্কার হবে না। এটা একটা রং কনসেপ্ট। এটা হয় কি, স্কিনের ব্যারিয়ারটা নষ্ট হয়, স্কিন রাফ হয়, তাতে দেখা যায় এক্সিমা হচ্ছে, স্কিন ড্রাই হতে থাকে। তো বলা হয় যে আপনি হাতে সাবান নিয়ে হাত দিয়ে ঘষবেন। আপনার স্কিন ড্রাই হলে আপনি ময়েশ্চার হোল্ডিং কিছু সাবান আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে বাচ্চাদের ক্ষেত্রেও তাই, যদি শীতকালে, আমাদের তো শীত খুব কম সময় ধরে থাকে, শীতকালে যদি ত্বক এক্সেসিভ ড্রাই হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু ময়েশ্চারাইজারের কথা বলি। নারিকেল তেল সবচেয়ে ভালো এই ক্ষেত্রে, গ্লিসারিন ইউজ করা যেতে পারে। অনেকে যদি বলেন যে না আমি তেল দিব না, আমাকে কোনো লোশনের কথা বলেন, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে ল্যাকটিক অ্যাসিড, শিয়া বাটার, এই যে উপাদানগুলো আছে, প্যারাফিন, এই সমৃদ্ধ যে ময়েশ্চারাইজারগুলো আছে যেগুলো প্রিজারভেটিভ ফ্রি, বাচ্চাদের ক্ষেত্রে সেগুলোই ভালো। মেডিকেটেড না হয়ে যদি নন মেডিকেটেড হয়, অনেক সময় দেখা যায় প্রিজারভেটিভ থাকে, ফ্রেগ্রেন্স থাকে, এই জিনিসগুলো দেখা যায় যে বাচ্চার জন্য সমস্যা ক্রিয়েট করছে। আচ্ছা, এখন আবার একটু রোগের ব্যাপারে জানতে চাইবো। সোরিয়াসিস খুবই মানে বহুল আলোচিত এবং দেখাও যায় অনেক, এবং আমার কাছে মনে হয় যে খুবই ভয়ঙ্কর একটা রোগ। যার হয় সে তো কষ্ট পায়, এবং তার আশেপাশের যে মানুষরা তারাও আসলে অনেক বেশি কনসার্ন থাকেন। সোরিয়াসিসের ব্যাপারে যদি একটু বলেন। সোরিয়াসিস হচ্ছে কমন একটা রোগ, এবং এটা ওই কন্ট্রোলেবল ডিজিজ, মানে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, নিরাময় হয় না। আর এটার একটা বংশগত বা ফ্যামিলিয়াল প্রেডিলেকশন থাকে, অর্থাৎ দেখা যায় বংশে হচ্ছে, এটা বংশগতভাবে এটা রান করছে। সো সোরিয়াসিস চেনার উপায় খুব সহজ। শরীরের স্পেসিফিক কতগুলো জায়গা আছে, যেমন পায়ের সামনে, মানে শিনের সামনে, বা আর্ম, হাতের সামনে, হাঁটুতে কনুয়ে বা মাথার ত্বকে চলটা তৈরি হয়।
লাল লাল গোটা হয়, উপরে একটা সিলভারি হোয়াইট একটা চলটা তৈরি হয় সাদা, উঠালে একটু ছোট ব্লিডিং পয়েন্ট হয়, আবার তৈরি হয়। কারো ক্ষেত্রে চুলকায়, কারো চুলকায় না। প্রবলেম হচ্ছে এটা পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। আপনি যেটা বলছিলেন, হাতের তালুতে হলে ফেটে যায়, ধরতে কষ্ট হয়, পায়ের তালুতে তলায় হলে গোড়ালি ফেটে যায়, হাঁটতে কষ্ট হয়, অনেক সময় দেখা যায় গিরায় জয়েন্টে হয়, আর্থ্রাইটিস হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এটা ছোঁয়াচে নয়, কিন্তু এটা বিব্রত করো হাতে বা এক্সপোজড এরিয়ায় হলে মানে রোগীরা অনেক বিব্রত বোধ করেন, মানুষ একটু ডিসক্রিমিনেট করতে চায়। তো এটার একটা বিষয় হলো যে এখন বর্তমানে যে মেডিকেশনসগুলো আছে আমাদের দেশে সোরিয়াসিসের, ওয়ার্ল্ডের সব মেডিকেশনসই আমরা পাই এবং সহজলভ্য, একদমই কন্ট্রোল করে রাখা যায়। কিন্তু প্রবলেম যেটা হয় যে রোগীরা অধৈর্য হয়ে যান, যখনই ফেরত আসে হয় ডক্টর চেঞ্জ করেন, না হলে মানসিকভাবে মেনে নেওয়া এটা কষ্ট, যে কোনোদিন ভালো হবে না, তারা ট্রিটমেন্ট বন্ধ করে দেন। প্রায় সময় দেখা যায় ফ্লেয়ার হচ্ছে। আর সোরিয়াসিসের আরেকটা বিষয় হচ্ছে কতগুলো নিয়ম আছে এটা মানতে হয়। যেমন রেড মিট কম খেতে হয়, এটার মধ্যে অ্যারাকিডনিক অ্যাসিড আছে, অর্থাৎ বিফ মাটন। তারপর একটু টমেটোতেও সমস্যা হয় অনেকের ক্ষেত্রে, খোঁচাখুচি করা নিষেধ, ফ্যাটি ফুড কম খেতে হয়, ওজন কম রাখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে সোরিয়েটিক পেশেন্টদের ক্ষেত্রে স্মোকিং শুড বি অ্যাভয়েডেড, মাস্ট বি অ্যাভয়েডেড। তো অনেকে দেখা যায় সোরিয়াসিস স্মোকিং ছাড়তে পারেন না। আর স্ট্রেস একটা ফ্যাক্টর, স্ট্রেস ইনডিউসড হলে, আমি কিছুদিন একজন পেশেন্ট দেখেছিলাম, উনি সিইও অফ এ ভেরি বিগ কর্পোরেট কোম্পানি, তার স্ট্রেস বাড়লে সোরিয়াসিস বেড়ে যায়। তো এখন ওই স্ট্রেস কন্ট্রোল করার জন্য আমরা এমফ্যাসিস দেই, এই কন্ট্রোলগুলো রাখলে আর মেডিকেশন যদি নিয়ম মতো করা যায়, সোরিয়াসিস একদম কন্ট্রোলে রাখা যায়। অনেক ধন্যবাদ। আবারও একটু বিউটিফিকেশনের দিকে চলে যাই। আমরা মেয়েরা যারা আছি, বিশেষ করে ছেলেরাও এখন অনেক রূপ সচেতন, তো তারা ফেসিয়াল করে। তো ফেসিয়ালটা খুবই একটা কমন আমাদের প্র্যাকটিস। তো এখন কিন্তু অনেক ধরনের ফেসিয়াল বের হয়েছে, গোল্ড ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল। তো বিভিন্ন ধরনের এই যে ফেসিয়ালগুলো, এগুলো আসলে কতটুকু কার্যকর এবং নেওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, কেন নিব আমরা? আমি ফেসিয়াল নিয়ে মেডিকেল গ্রেড যে ফেসিয়ালগুলো আছে এগুলোরই কথা বলি। একটা হচ্ছে হাইড্রা ফেসিয়াল, একটা কার্বন ফেসিয়াল, যে দুইটা সবচেয়ে বেশি করা হয়। তো এটা মেডিকেল ডিভাইস দিয়ে করা হয়। তো দুইটার আলাদা কারণ আছে। হাইড্রা ফেসিয়াল যেটা হয়, এটা ডিপ ক্লিনস করে এবং আপনার ক্লগড পোরগুলোকে উঠিয়ে নিয়ে আসে। আপনার যে সেবাম মানে যেটা দিয়ে ব্রন হয়, এটা যেটা ত্বকের নিচে থাকে, এটাকে উঠায়, ডেড সেলগুলোকেও সরিয়ে আনে। আর স্কিনে একটু মানে আমরা যখন করি এটা, স্কিনে যে জিনিসটা হয় যে তার নতুনভাবে রিজুভিনেট করার জন্য স্টিমুলেট করা হয়। তাতে হয় কি যে স্কিনের অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে স্কিনের অয়েল কমে যায়, ব্রনের টেন্ডেন্সি থাকলে কমে যায়, স্কিনের পোরগুলো ছোট হয়ে আসে, এবং স্কিন যেহেতু রিজেনারেট করতে থাকে তখন দেখা যায় যে স্কিনের অ্যান্টি এজিং একটা ইফেক্ট পাওয়া যায়। আমরা প্রায় সময়ই এইটার সাথে আমরা একটু কেমিক্যাল পিলিংও দেই, যেমন ল্যাকটিক অ্যাসিড ইউজ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে পিগমেন্টেশনটা কমে আসে। তো একটা বিষয় হলো কি যে আমি যেটা বলছিলাম যে প্রসিডিওর ইজ নট দ্য পয়েন্ট, ডিভাইস ইজ নট দ্য পয়েন্ট, ম্যান বিহাইন্ড দ্য ডিভাইস। তো এটা একটা মাল্টি স্টেপ প্রসিজিওর, এটার জন্য ট্রেনিং প্রয়োজন আছে। এটা জানা দরকার কোন স্কিনে কিভাবে কতটুকু করা হবে। এখানে ওয়াটারের একটা বিষয় আছে, যে নামই হাইড্রা ফেসিয়াল। তো অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো না মানলে, এবং এটা করার আগে ফেসের একটা প্রিপারেশন আছে, করার পরেও আছে, এই জিনিসগুলো জেনে করলে খুবই ভালো। আর একটা হচ্ছে কার্বন ফেসিয়ালের কথা বলছিলাম, এটা পিগমেন্টেশনের জন্য আমরা লেজার দিয়ে করি, অনেকে লেজার ফেসিয়াল বলে। এখানে কিউ সুইস্ট এনডিয়াক বলে একটি লেজার আছে, এটা কার্বন পার্টিকেল উপরে মুখে লাগিয়ে তার উপর করা হয়। এটা মূলত করা হয় স্কিনের রিঙ্কলস, পিগমেন্টেশন, প্যাচিনেস, অনেকের ক্ষেত্রে ডাল, আমাদের স্কিনটা ডাল হয়ে গেছে, ডুয়েল টোন বা ডাবল টোন বা আনইভেন টোনিং আছে, এইটাকে আমরা মিনিমাইজ করার জন্য এটা করে থাকি। তো এই দুই ট্রিটমেন্ট বা ফেসিয়াল খুব কমনলি করা হয়। এগেইন আমি বলবো যে আপনি যেই হাতেই করেন, ইউ ফার্স্ট নো, আপনি জেনে নেন যে যিনি করছেন স্কিল্ড কিনা, কারণ আনস্কিল্ড হ্যান্ডে করলেই দেখা যায় যে যেহেতু ডিভাইস প্রবলেম ক্রিয়েট করতে পারে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের স্কিনের আসলে অনেক বেশি প্রোডাক্টের দরকার নেই। তো সেরাম কিন্তু এখন খুব একটা কমন প্রোডাক্ট, যেটা সবাই ইউজ করে আসলে। তো যে বিভিন্ন ধরনের সেরাম, এগুলো আসলে কতটুকু কার্যকর আমাদের ত্বকের জন্য? আসলে একটা হচ্ছে সেরাম, আর একটা হচ্ছে সেরামের উপাদান। আচ্ছা, সেরাম হচ্ছে প্যাটার্ন অফ ড্রাগ ডেলিভারি সিস্টেম, ক্রিম লোশনের মতোই সেরাম একটা উপাদান। সেরামে যেটা হয় যে সেরাম অ্যাবজর্পশনটা খুব সুন্দর হয়, কুইক হয়, এবং এটা আবার কুইকলি ডিজলভ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে কোন সেরামটা দিচ্ছি, লাগবে কোনটা। যদি আমি যেটা বলছিলাম যে আমার যদি অ্যান্টি এজিং থাকে, আমার ড্রাইনেস আছে, আমার মানে হায়ালুরোনিক লাগবে। আমার যদি পিগমেন্টেশন দেখি, তাহলে আমি নায়াসিনামাইড দিব।
আমার যদি অ্যান্টি এইজিংয়ের প্রশ্ন আসে, ড্রাইনেস আছে, আমি ভিটামিন সি দিব, তো আমি কোন সিরামটা কাকে দিব, কার কোনটা লাগবে সেটা বোঝার দরকার আছে। আমি অনেক পেশেন্ট পাই সব উপাদানের সিরামই দিচ্ছেন, কারণ তার সব উপাদানের প্রয়োজন নাই। যার অয়েলি ফেস, সে তার তো আর ওই ফেসটা ড্রাই হচ্ছে না, অয়েলি আর ড্রাই তো একসাথে হবে না। তো কন্ট্রাস্টিং সিরাম যখন দিচ্ছে তখন দেখা যায় একজন আরেকজনের ইফেক্টকেও নেগেট করছে, অনেক সময় দেখা যায় যে ইন্টারনাল রিয়াকশনও করছে। দেখা যাচ্ছে ফেস অনেক বেশি ড্রাই হয়ে আছে, রাফ হয়ে যাচ্ছে সেরাম দেওয়ার পরে। এই জন্য আমি যেটা বলবো যে আপনি সেরাম ইউজ করার আগে ইউ কনসাল্ট উইথ আ ফিজিশিয়ান, আপনি একজন এক্সপার্টের পরামর্শ নিন, আসলে আপনার সেরাম Skin এর type টা কি লাগবে জানা। কিনা, প্রয়োজন আছে কিনা, তারপরে ইউজ করেন।